এবং আগামী মাস হচ্ছে বৈশাখ নববর্ষ। আমরা এই 3টি মাসকে এই 10-12 মিনিটের ভিতরে ধরে রাখার চেষ্টা করবো, কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই স্বাধীনতার মাসের উপরে সঙ্গীত পরিবেশন করা। আমরা দেশের গান, স্বাধীনতার গান এবং তারপরে অবশ্যই পহেলা বৈশাখের গান আমরা একটি গান করি। কিন্তু আজকের যেভাবে অনুষ্ঠানটি সাজানো হয়েছে আমাদের গানের পরেই যেটি হবে, সেখানে আপনারা জানেন অনেকেই বক্তব্য রাখবেন। এখানে থাকবে বক্তব্যে থাকবে স্বাধীনতার পটভূমি, এই পরে আপনার ডিটেলস, স্বাধীনতার পটভূমি তৈরিতে ছাত্রদের ভূমিকা, স্বাধীনতার পটভূমি তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দল সমূহের ভূমিকা, 25শে মার্চ কালো রাত্রি, এই বিষয়গুলোর উপরে বলবেন স্পেসিফিক বক্তা আছেন এখানে। গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে অধ্যাপক মোজাফফর আহমেদ, গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে তাজউদ্দিন আহমেদ, গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে মনীষী। এটা হচ্ছে আজকের বিষয়বস্তু। বিষয়গুলো অনেক ভারী, আপনারা বুঝতেই পারছেন। আমরা সেই বিষয়ে যাবার আগে কয়েকটি গান করি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা জানেন সবাই, নতুন করে বলার কিছু নাই, সবাই আসতে পারেনি। কিন্তু শুরুর আগে কথা বলে নেই, আমাদের দীপ্ত রায় বলেছি অনেক সময় বলার কারণ আছে, আজকে 27শে মার্চ তার 22তম জন্মদিন। উদীচিতে দীপুর বাবা এখানে আছেন, তুষার রায়, উনি ওই কাজটি করেন, আমাদের সবই করেন উদীচিত। খুব বড় ধরনের আয়োজন করেছিলেন তার জন্মদিনের উদ্দেশ্যে, জন্মদিনের অনুষ্ঠান। আমরা সেটি অবশ্যই আমরা তাকে আশীর্বাদ করেছি এবং আমরা সবাই উদীচির চত্বরে তাকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান করেছি। সে উদীচি পরিবারের আজকে তার এই পরিবারের সঙ্গে সে 12 বছর, আজ থেকে 12 বছর আগে তার দু ভাই আসলে হচ্ছে দীপ্ত রায় এবং দিব্য রায়, এই দু ভাই খুব ছোট এসেছিল, আমি সব জায়গাতে বলি, কারণ আমি গর্বিত আসলে। 12 বছর তারা শিখছে, এখন আর ছাত্র হিসেবে বলি না, এখন উদীচির একজন কর্মী হিসেবেই তারা কাজ করে। Roope
তুমি উদাসী বাউল সাথে মা কাটিয়ালি গাও মাঝিদের সাথে গো কীর্তন শোনো রাতে মা তুমি কীর্তন শোনো রাতে মা ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও দিকের ধরণী হেরিনু পল্লী জননী কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী ফুলে ও ফসলে কাদা মাটি জলে চলো মন করে লাবণী হেরিনু পল্লী জননী কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী আর প্রতিশোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তির আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তির আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন আমার প্রতি নিঃশ্বাসের বিষে গ্রীষ্মের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে আমার প্রতি নিঃশ্বাসের বিষে গ্রীষ্মের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে যত বিপ্লব বিদ্রোহের আমি সাথে যত বিপ্লব বিদ্রোহের আমি সাথে আমি মাথে যুদ্ধে যেতায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায় আমি মাথে যুদ্ধে যেতায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায় আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে সদপুর বন্দরে গৌরী শিখায় আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে সদপুর বন্দরে গৌরী শিখায় মিলনের তীর্থে সন্ধানে আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন আগুন নিভাইব কে আগুন নেবে 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 আগুন নেবে 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 না আগুন নিভাইব কে আগুন জ্বলে দ্বিগুণ আগুন জ্বলে দ্বিগুণ জ্বলবে দ্বিগুণ চাপা দিল আগুন চাপা দিল নেবে না আগুন নিভাইব কে আগুন নেবে 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 আগুন নেবে 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 না আগুন নিভাইব কে ঘরে ঘরে জ্বলে আগুন আগুন জ্বলে মনে মনে আগুন জ্বলে মনে মনে এই যে চোখের জলে আগুন জ্বলে নিভাইব কেমনে হায় হায় নিভাইব কেমনে আইলো রে ঝড়ের হাওয়া আইলো রে ঝড়ের হাওয়া ছাই চাপা রবে না আগুন ছাই চাপা রবে না আগুন ছাই চাপা রবে না রে আগুন নিভাইব কে রে আগুন নেবে 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 আগুন নেবে 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 না আগুন নিভাইব কে
জঙ্গি আইন, তোমার ওই জঙ্গি আইন চলবে কয়দিন যতই করো জারি। ঘরে ঘরে ডাক পাঠান 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। মজুর পেশার ছাত্র ভাইরা তারা উঠবে আবার ধুলা ছাইরা। মজুর পেশার ছাত্র ভাইরা তারা উঠবে আবার ধুলা ছাইরা। আপন কাজে নেবে তাদের, আপন কাজে নেবে তারা। হুমকিতে ভয়, ওই ধর হুমকিতে ভয় করবে না। আগুন নিভাইব কে, এই আগুন নেবে নেবে নেবে, আগুন নেবে 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 না। আগুন নিভাইব কে, এই আগুন জ্বলে দ্বিগুণ, এই আগুন জ্বলে দ্বিগুণ, জ্বলবে দ্বিগুণ। চাপা দিলেও, এই আগুন চাপা দিলেও নেবে না। আগুন নিভাইব কে, এই আগুন নেবে নেবে নেবে, আগুন নেবে 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 না। আগুন নিভাইব কে। আগামী মাস আমাদের বৈশাখের মাস। আজকে বোধহয় 14 তারিখ, তাই না? 14 ইংরেজি অথবা 13-14। অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সঙ্গীত অঙ্গন, এ গম্ভীর, এ গম্ভীর। অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সঙ্গীত অঙ্গন, এ গম্ভীর, এ গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত গায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত গায় চঞ্চল অন্তর। সংকৃত তার ঝিল্লির মন্দির, সংকৃত তার ঝিল্লির মন্দির, এ গম্ভীর, এ গম্ভীর। নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সঙ্গীত অঙ্গন, এ গম্ভীর, এ গম্ভীর। বর্ষণগীত হল মুখরিত মেঘমণ্ডিত ছন্দে, মেঘমণ্ডিত ছন্দে। গগন ভুবন গভীর মগন আনন্দ ঘন গন্ধে। রঞ্জিত তব উৎসব মন্দির, রঞ্জিত তব উৎসব মন্দির, এ গম্ভীর, এ গম্ভীর। নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সঙ্গীত অঙ্গন, এ গম্ভীর, এ গম্ভীর। তখন শয়নে ভক্ত ধরণী করেছিল পিপাসার দাম, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। তখন শয়নে ভক্ত ধরণী করেছিল পিপাসার দাম, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো কি, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, এ গম্ভীর, এ গম্ভীর। নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়া
আছেন আমার বাদিকে জয়ন্তী ভট্টাচার্য, তারপরে আছেন শাহানা আক্তার নূপুর, সুদ্রিতা পরশলেখা, আমি জীবন বিশ্বাস, এদিকে আছেন মুক্তা ধর, মৌসুমী রহমান, আছেন অনামিকা মজুমদার, তারপরে আমাদের কণিকা ধর, আছে আমাদের দীপ রায়, আমাদের ছোট সদস্য সত্যম ধর হচ্ছে তার মা আছে আমার সঙ্গে পিছনে, আর আমাদের দীপ্ত রায়। আমি আহ্বান জানাবো জনাব গওয়াজ নফর আলী চৌধুরী, উনি আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্ব নেবেন। আমাদের সবার পক্ষ থেকে আমি অনুরোধ করবো সম্মানিত সভাপতিকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। জনাব গওয়াজ নফর আলী চৌধুরী। বলেছিলাম আমাদের অনুষ্ঠান শুরুর আগেই বলেছিলাম যে আমাদের আজকের বিভিন্ন বিষয়, যে বিষয়গুলোর কথা বলেছি শিরোনাম আমি বলেছি, অনেক গভীর এই বিষয়গুলোকে আমাদের তুলে আনতে হবে, কিন্তু সময় লাগবে অনেক। সেই ধারাবাহিকভাবে আমরা যাওয়ার চেষ্টা করব। প্রথমেই স্বাধীনতার পটভূমি এ প্রসঙ্গে বলবেন আজকের এই অনুষ্ঠানের রূপকার আমি বলবো সুব্রত বিশ্বাস, যিনি যার ঝুলিতে অবশ্যই আপনারা জানেন আছে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা। তিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক এবং অবশ্যই আমাদের উদীচী যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র সহসভাপতি। বলবো যে আমাদের সবার সহযোগিতা আসছেন সুব্রত বিশ্বাস। আমি আগে নিয়ে গেলাম যে আলোচনা ইয়েটা স্বাধীনতার ইয়েটা যদি আগে না বলি সেটা, সেজন্য আমি আগে আমার ইয়েটা নিলাম। তো আজকের স্বাধীনতা দিবসের আজকের আলোচনা সভার সম্মানিত বন্ধু সভাপতি জমল ভাই এবং সম্মানিত আলোচকবৃন্দ এবং শ্রুতিবৃন্দ, আসলে কি কৃত্রিম পাকিস্তানের জন্ম লগলেই বাংলাদেশ নামক দেশের জন্ম হওয়ার সেটা নির্ধারিত হয়ে যায়। শুধু আমার মনে বাকি ছিল যে সময়ের ব্যাপার। তো যাই হোক, আমি চেষ্টা করবো, আমি খুব বেশি সময় নেব না। আমি এই পটভূমি তৈরিতে যে ইয়ের থেকে পাকিস্তান সৃষ্টির পরের থেকে স্বাধীনতার মুহূর্ত পর্যন্ত কিছু বিশেষ কিছু ঘটনার উল্লেখ করে আমি সেই ইয়ে তুলে ধরার চেষ্টা করব। তো সুধীবৃন্দ, আমরা তথা আমাদের ভারতবর্ষে আমরা বেনিয়া ইংরেজদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করি, তাদেরকে তাড়ানোর জন্য, আমাদের স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য। এই আন্দোলন ধীরে ধীরে ক্রমান্বয়ে এটা তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং একটা পর্যায়ে এসে তারা নিজেরাই উপলব্ধি করলো যে এই দেশে তাদের পক্ষে আর থাকা সম্ভব না। তো সেই সম্ভব না যখন উপলব্ধি করলো, তখন তারা আবিষ্কার করলো যে না, আমাদের চলে গেলেও আমরা যাতে এখানে আমাদের শাসন শোষণটা অব্যাহত রাখতে, বজায় রাখতে পারি, সেজন্য তারা আবিষ্কার করলো ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। তো সেটা ভাগ করো এবং শাসন করতে হলে আমরা তো ভাগ না, আমরা তো যুদ্ধ করতেছি, আমরা আন্দোলন করতেছি যে আমরা তাদেরকে তাড়াবো আমাদের ইয়ের জন্য, স্বাধীনতার জন্য। ফলে আমরা আমাদের লোকজন, আমাদের জনসাধারণ, আমরা কেউ তো দেশ ভাগের জন্য সেই প্রস্তুত ছিল না। ফলে সেই কাজটা করার জন্য তারা এই কাজটা হাতে নিল এবং আবিষ্কার করলো দ্বিজাতি তত্ত্বের। এবং দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে আমাদের মধ্যে যারা আমরা দীর্ঘদিন যাবৎ হিন্দু, মুসলমান, শিখ, পাঞ্জাবি একসাথে পাশাপাশি যে সহাবস্থানে আমরা আসছিলাম, সেই জায়গাটা তারা কঠিন করে, অশান্ত করে তুলল। স্কুলে তারা যাতে জনমত সৃষ্টি করা যায়, সেই তারপরে তারা তাদের চামচা চাটুকার, তাদের পক্ষের লোক পেতেও অসুবিধা হয়নি, সময় লাগেনি। ফলে তারা সেই ইয়েতে সামনে রেখে সাম্প্রদায়িক ঘটনা ঘটাতে শুরু করলো। আমাদের মধ্যে হাজার হাজার লোক মারা গেল, হত্যা করা হলো এবং তারই মধ্যে একটা পর্যায়ে মানুষ রিক্ত হস্তে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমালো। একটা পর্যায়ে দেশ দুভাগ হলো, একটা হলো ভারতবর্ষ, একটা হলো পাকিস্তান। পাকিস্তানের আবার দুটি অংশ, একটা হলো পূর্ব পাকিস্তান আর একটা হলো পশ্চিম পাকিস্তান।
এই জায়গায় আবার ভৌগোলিকভাবে দুই দেশের আবার এমন এক অদ্ভুত দেশ যে 1200 মাইলের ব্যবধানে একটা দেশ। তাছাড়া আরও যেটা যে আমাদের পিতামহরা এমনই ধর্মের ইয়েতে উন্মাদনা এমনই বিভুর এবং এমনই অন্ধ ছিলেন যে একটা দেশ যে ধর্মের ভিত্তিতে চলতে পারে না, হইতে পারে না, এই জিনিসটা তারা যেন ভুলে গেলেন অথবা উপলব্ধি করেও যেন করলেন না। ফলে যা হবার তাই হলো। স্বাধীনতা পাকিস্তান হওয়ার পরেই আমরা উপলব্ধি করতে শুরু করলাম যে তারা তাদের বিভেদের মধ্য দিয়ে, এবং এটা সময় নিল না, বছর ঘুরতে না ঘুরতেই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়লো। আমাদের উপর তাদের শাসন শোষণ চিরস্থায়ী করার জন্য তারা আমাদের মুখের ভাষার উপরে তারা আঘাত করলো। আমরা প্রতিবাদ জানালাম, কিন্তু আমরা তখন প্রতিবাদ জানানোর আমাদের শক্তি ছিল না, আমরা সংগঠিত ছিলাম না, আমাদের সময়ের প্রয়োজন ছিল। ইভেন কি রাজনৈতিক দলগুলো তো একমাত্র মুসলিম লীগ ছাড়া অন্য কোনো দল ছিল না যে দলের মাধ্যমে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে দিতে পারি। ফলে আমাদের সময়ের প্রয়োজন ছিল। তো তারপরে যখন 1949 সালে মুসলিম লীগ গঠিত হলো, সেই মুসলিম লীগ তখন কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ, প্রগতিশীল যারা ছিলেন এই দেশে তো তাদেরও অনেকে ভারতে চলে গেছেন, ফলে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল। তো সেই আপনার মুসলিম আওয়ামী লীগ গঠিত হওয়ার পরে প্রগতিশীল যারা ছিলেন, যারা নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি ছিলেন, যারা অপ্রকাশিত, তারাও এই দলে যোগদান করলেন। যোগদান করে আস্তে আস্তে জনমত সৃষ্টি করা, আন্দোলন সৃষ্টি করা, সেই পথেই পার্টি আগাতে থাকে। তারই এক পর্যায়ে 52 সালে আমরা সংগঠিতভাবে আমাদের প্রতিবাদ জানালাম ভাষার বিরুদ্ধে। আমাদের উপরে তারা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লো। সালাম, বরকত, রফিক, জব্বারের তাদের আত্মার বিনিময়ে আমাদের মুখের ভাষা আমরা প্রতিষ্ঠিত করলাম। এরপরে এর পথ ধরেই আস্তে আস্তে আমাদের আন্দোলন সংগ্রামে এগুতে থাকে। কোনো পথ ছিল না আন্দোলন, তখনকার আন্দোলন একদিকে আলোচনা, বাইরে হাজার হাজার লোক। এই অবস্থার মধ্যে দিয়ে এই আপনার 1 তারিখ ঘোষণা হয় বৈঠকের, পার্লামেন্টের, তারপরে ক্যান্সেল করা, এইভাবে দেয়া তারা তাদের প্রতিশ্রুতি, তাদের প্রিপারেশন নিয়ে আগায়। এইভাবে এই ঘটনাগুলোই আস্তে আস্তে মানুষের আমি যেগুলো এগুলোর মাধ্যমেই আপনার আস্তে আস্তে স্বাধীনতার পটভূমি যে অবস্থা যেটাই তৈরি হয়েছিল। আমি মনে করি পরবর্তী ঘটনাতে আমি গেলাম না। আপনাকে সবাইকে ধন্যবাদ। শ্রদ্ধেয় সুব্রত বিশ্বাস আমাদের স্বাধীনতার পটভূমি উনি তুলে ধরলেন খুব সংক্ষেপে, কিন্তু সেই 47 থেকে 71 মোটামুটিভাবে আপনারা সবাই জানেন, সেটিকে আবার উনি আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। আমাদের অনেক লিস্ট অনেক লম্বা, কয়েকজন নাম একটু বলি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে যে কে কে এখানে বক্তব্য রাখবেন। প্রথমত আজকে আপনারা জানেন 27শে মার্চ, গতকালকে ছিল 26শে মার্চ। কাজেই আমাদেরকে একটু ছাড় দিতে হবে কৌশিক ভাইয়ের ব্যাপারে। বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে যেতে হয়, রিপোর্টিং ওনাকে করতে হয়। আমি ওনাকে ডাকবো, তার আগে বলে নিই। বলবেন কৌশিক ভাই, অবশ্যই কৌশিক আহমেদ, আমি ডিটেলস বলবো। আছেন রাখি দাস পুরো কায়স্থ, আমি সে ব্যাপারে ডিটেলস বলবো। আছেন নিনি মোহেদ, আছেন বেলাল বেগ, আছেন ডক্টর নুরুন নবী, আছেন শামীম রেজা। আমাকে বাদ দাও, আমি এতক্ষণ থাকতে পারবো না, আমি চলে যাবো 10 মিনিটের মধ্যে। কারণ আমি হ্যাঁ সব নামই বলেছেন। শামীম রেজা অবশ্যই, হ্যাঁ নিনি আবার কথা বলেছেন, সবার নামই বলেছি। আমি অনস্বীকার্য, কিন্তু এটি আমরা স্বীকার করব, তার যথাযথ মূল্যায়ন আমরা করিনি সম্ভবত। এ প্রসঙ্গে গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে তাজউদ্দিন আহমেদ এই ব্যাপারে বক্তব্য রাখবেন। আমাদের সবার প্রিয় অতিথির একজন উপদেষ্টা, বাঙালির সাপ্তাহিক বাঙালির সম্পাদক শ্রদ্ধেয় কৌশিক আহমেদ। এত বড় একটা মানুষ সম্পর্কে বলতে কি আমি প্রথমেই একটু বিব্রত বোধ করছি, কারণ আমি মানুষটা খুব ছোট, আর আমি যতখানি ছোট তাজউদ্দিন আহমেদ তার চেয়ে অনেক 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 বড়। তার সম্পর্কে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমার মুখে মানায় কিনা এটা আমি অনেকবার ভেবেছি, কিন্তু
আমাদের বলতে তো হবেই কাউকে না কাউকে। তবে এখানে একটি আমার প্রশ্ন মাথার মধ্যে এসছে, সেটা হলো যে বঙ্গবন্ধুর নাম এবং ছবি দেখে আমার মনে হয় আমরা যাদের সম্পর্কে আলোচনা করব সকলেই ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধু মনে হয় সকলের চেয়ে একটু পৃথক জায়গায় থাকার যোগ্যতা অর্জন করেছেন। উনি আমাদের জাতির পিতা, তার নামে যুদ্ধ হয়েছে, তিনি সারাটি জীবন উৎসর্গ করেছিলেন এই একটি জাতির মুক্তির জন্য এবং সফল হয়েছেন। বিদেশে যখন ছিলেন তখন যেমন উৎসর্গ করেছেন, কারাগারে ছিলেন দীর্ঘদিন, জীবনের যৌবনের বেশিরভাগ অংশ, আর উৎসর্গ আক্ষরিক অর্থেই জীবনকে উৎসর্গ করেছেন এই জাতির জন্য। সেই কথাটা আমি স্মরণে রাখছি। 1975 সালের 15 আগস্টের সেই ভয়াবহ ঘটনা আমার কাছে, আমি যেটুকু জানি আমার এই সংকীর্ণ বুদ্ধিতে জ্ঞানী, এত বড় ঘটনা, এত নির্মম ঘটনা পৃথিবীর ইতিহাসে মনে হয় আর দ্বিতীয়বার কোথাও ঘটেনি। তাজউদ্দিন আহমেদ ছিলেন সেই বঙ্গবন্ধুর একেবারে দক্ষিণ হস্ত বলতে আমরা যেটা বুঝি সেই রকম। একজন মানুষের যোগ্যতা এবং সাফল্য বিচার করতে হলে দেখতে হয় যে উনি জীবনে যতগুলো সংকটময় পরিস্থিতি মোকাবেলা করেছে, সেই মোকাবেলা করার তার সাফল্য কতটুকু, কিভাবে উনি মোকাবেলা করছেন, কিভাবে এই সংকটগুলোকে উনি মোকাবেলা করার চেষ্টা করেছেন। এই পর্যায়ের মধ্য দিয়ে যারা যায় এবং পরবর্তী পর্যায়ে আমরা যখন দেখি অতীতের দিকে মুখ ফিরিয়ে যে কি চমৎকারভাবে, কি সুন্দরভাবে, কি অসম্ভব রকম বুদ্ধি দীপ্ততার মধ্য দিয়ে উনি সেই পরিস্থিতির পেরিয়ে গেছেন, তখন মনে হয় যে আসলেই তিনি আমাদের মতো সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন অসাধারণ মানুষ। নেতা তো বটেই। তাজউদ্দিন আহমেদের জীবন অনেক বড়। বঙ্গবন্ধু চেয়ে মাত্র 5 বছরের ছোট ছিলেন। বঙ্গবন্ধুর জন্ম 1920 সালে, তাজউদ্দিন আহমেদের জন্ম 1925 সালে। তারপরও তাজউদ্দিন আহমেদের চেয়ে বয়সে যারা বড় ছিলেন তাদের চেয়েও বঙ্গবন্ধুর অনেক ঘনিষ্ঠ জন হয়ে উঠেছিলেন তাজউদ্দিন আহমেদ। আমি বিস্তারিত বলবো না, তার জীবনটা অনেক বড়, অনেক বর্ণাঢ্য, অনেক ঘটনাবহুল। আমি শুরুই করব 1970-এর নির্বাচন থেকে। 1970 সালে নির্বাচন হচ্ছে পাকিস্তানে, প্রথম নির্বাচন সেই অর্থে, সাধারণ নির্বাচন। 47-এর পরে কিন্তু পাকিস্তানে কোনো সাধারণ নির্বাচন হয়নি। সেই নির্বাচনকে সংগঠিত করার দায়িত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদকে। তাজউদ্দিন আহমেদ কত চমৎকারভাবে, কত সুন্দরভাবে, কত গুছিয়ে, কত সাংগঠনিক দক্ষতার সাথে সেই নির্বাচন সম্পন্ন করেছিলেন আমরা সকলে জানি। এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ যে বিশাল এক বিপুল এক বিজয় অর্জন করেছিল, তার মূলে অনেকের অবদান আছে। অন্যতম অবদান তাজউদ্দিন আহমেদের। 1971 সালের 1 মার্চ যখন ইয়াহিয়া খান জাতীয় সংসদের প্রথম অধিবেশন স্থগিত ঘোষণা করলেন, সেই সময় থেকেই আমাদের অগ্নি পরীক্ষা শুরু। আমাদের যারা বাংলাদেশের নেতৃত্বে ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগের, তাদের অগ্নি পরীক্ষা শুরু। সেই পর্যায়ে বঙ্গবন্ধু একটি তার স্টিয়ারিং কমিটি গঠন করেছিলেন। এই স্টিয়ারিং কমিটির অন্যতম ছিলেন তাজউদ্দিন আহমেদ। অন্যেরা আমরা জানি এই কথাগুলো, আমি যে কথাগুলো বলছি এটা সবাই আমরা জানি, এখানে যারা আছেন তারা তো বটেই, নতুন কোনো কথা না, আর নতুন কথা বলার মতো সেই যোগ্যতাও আমার নেই। আমরা জানি সৈয়দ নজরুল ছিলেন সেই সময়, মনসুর আলী ছিলেন, কামরুজ্জামান ছিলেন, তাজউদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু ছিলেন। যখন পাকিস্তান থেকে ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো এলেন যে আমাদের সাথে বাংলাদেশের যারা নেতৃত্বে ছিলেন, আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন, তাদের সাথে বৈঠক হবে এবং তারা সমঝোতা করার চেষ্টা করছেন, সেই সময় বঙ্গবন্ধু নিজে সেই সব মিটিংয়ে উপস্থিত থেকেছেন। সব মিটিংয়ে নিজে থাকতে পারেননি, কিন্তু সেই সব মিটিংয়ে উনি যে স্টিয়ারিং কমিটি বানিয়েছিলেন সেই কমিটির সদস্যরা থাকত এবং তারা চমৎকারভাবে
সেই আলোচনাটা চালিয়ে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। চমৎকারভাবে বলছি এই কারণে যে তারা কিন্তু কখনো অবনত হননি, তারা কখনো সমঝোতা করার চেষ্টা করেননি, তারা কখনো আপোষ করার চেষ্টা করেননি। বঙ্গবন্ধু থাকলে যেভাবে করতেন তারাও চেষ্টা করেছেন সেই বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে, বঙ্গবন্ধুর মানসিকতাকে সামনে রেখে আলোচনা করতেন। আমি তখন ছোট ছিলাম, খুব বেশি ছোট না, স্কুলে পড়তাম, কিন্তু আমার মনে আছে বিবিসিতে শুনতাম আমরা যে যখন আলোচনা শেষে তারা বেরিয়ে আসতেন, বঙ্গবন্ধু থাকলে বঙ্গবন্ধু কিংবা বঙ্গবন্ধু না থাকলে তাজউদ্দিন আহমেদরা, সাংবাদিকরা তাদেরকে চেপে ধরতেন, কি আলোচনা হলো, কি হলো, কি হতে যাচ্ছে। আমার মনে প্রশ্ন যায়, তার বলতেন না, শুধু বলতেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এই ফলপ্রসূ শব্দের অর্থ আমি বুঝতে পারতাম না। আমি একদিন আমার আব্বাকে জিজ্ঞেস করেছিলাম ফলপ্রসূর অর্থটা কি। যে ফলপ্রসূ মানে হচ্ছে যে তারা যেটা চাচ্ছে সেই দিকে এগিয়ে যাচ্ছে আলোচনার, কিন্তু তার বেশি কিছু বলতেন না। তারপর সাংবাদিকরা অনেক কিছু নিজেরা সেই সময় আন্দাজ করতেন। কিভাবে আন্দাজ করতেন সেটাও আমি জিজ্ঞেস করেছিলাম। বলতেন যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে শব্দের রেটরিক, তাদের যে চেহারার মধ্যে যে অভিব্যক্তি, তাই দিয়ে সাংবাদিকরা বোঝার চেষ্টা করতেন যে আসলে কি এর মধ্যে কোনো নেতিবাচক কিছু ঘটছে নাকি ইতিবাচক কিছু করতে যাচ্ছে। তাদের চেহারার মধ্যে কখনো নেতিবাচক কিছু সাংবাদিকরা দেখেছে এরকম আমি শুনিনি বিবিসি এবং ভয়েস অফ আমেরিকার খবর শুনে। সবসময় তারা পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছে আলোচনার মধ্য দিয়ে। 25শে মার্চ রাত্রে বঙ্গবন্ধুর সাথে অনেকেই দেখা করেছিলেন, তাজউদ্দিন আহমেদও দেখা করেছিলেন। বঙ্গবন্ধু কিন্তু নির্দেশ দিয়েছিলেন, 7ই মার্চের ভাষণের পরও বঙ্গবন্ধু কিন্তু নির্দেশ দিয়েছিলেন। কি নির্দেশ দিয়েছিলেন, কতটুকু করতে হবে, কতটুকু করা যাবে না, সে সম্পর্কে অত বিস্তারিত আমরা কেউ জানি না। কিন্তু পরবর্তী পর্যায়ে যে কাজ দেখেছি সেই কাজটা মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে বঙ্গবন্ধুর নির্দেশ ছিল। প্রথমত স্বাধীনতার ঘোষণা নিয়ে যেসব কথাবার্তা বলা হয়, তার অনেক আগেই তো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন 25শে মার্চের রাত্রে। সেই ডকুমেন্টও আছে সেই ভাষণ। সিদ্দিক সালিকের বই থেকে শুরু করে সেখানে ওয়্যারলেসের একজন ইঞ্জিনিয়ার, সেই ভদ্রলোক তো বলছেন তার যে মেশিন, সেই মেশিন উনি খুলনা থেকে নিয়ে গিয়েছিলেন, বঙ্গবন্ধুর কাছে নির্দেশ দিয়েছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন যে এই মেশিনটা তোমার কাছে রাখো এবং প্রয়োজনের মতো ব্যবহার করবে। বঙ্গবন্ধু তাকে একটা কাগজে লিখেও দিয়েছিলেন যে কি কথা তাকে বলতে হবে। স্বাধীনতার ঘোষণা হলো, বঙ্গবন্ধু অ্যারেস্ট হলেন, যে যার মতো চলে গেল। তাজউদ্দিন আহমেদ একদিন রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ারের বাড়িতে থেকে রওনা দিলেন ভারতের উদ্দেশ্যে পায়ে হেঁটে ব্যারিস্টার আমিরুল ইসলামের সাথে। ঢাকা থেকে বিভিন্ন জায়গায় ঘুরে চুয়াডাঙ্গা দিয়ে উনি ভারতে প্রবেশ করলেন। ভারতে প্রবেশ করলেন না, ভারতে প্রবেশ করার পথে উনি তো বাংলাদেশের একজন বিশাল নেতা, কিন্তু উনি কিভাবে বর্ডার পার হয়ে, সীমান্ত পার হয়ে চলে যাবেন উইদাউট ভিসা, উইদাউট পাসপোর্ট? তো উনি ওইখানে গেলেন, চুয়াডাঙ্গার ডিসি এডিসি তাকে গিয়ে বললেন যে দূরে, কিছু দূরে দাঁড়িয়ে বললেন যে তুমি গিয়ে এই সীমান্তরক্ষীকে বলো যে বাংলাদেশের উচ্চপদস্থ 2 জন কর্মকর্তা এসেছেন, তারা ভারতে যেতে চায়, প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে যেতে চায়। তো সেই তার প্রতিনিধি তৌফিক ইলাহি সাহেব, তিনি ওখান থেকে ঘুরে আসলেন এবং বিএসএফ ওখান থেকে তাদের বসিয়ে রেখে গোলক মজুমদার, যিনি ছিলেন ইস্টার্ন কমান্ডের বিএসএফ এর প্রধান, রুস্তমজি না উনি ছিলেন সেন্ট্রাল কমান্ডে, আচ্ছা, তাকে কলকাতায় যোগাযোগ করলেন। উনি যোগাযোগ করলেন KS রুস্তমজির সাথে, যিনি ছিলেন সেন্ট্রাল কেন্দ্রীয় একবার দিল্লিতে বিএসএফ এর প্রধান, তার সাথে যোগাযোগ করলেন। উনি ওখান থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গোলক মজুমদারকে বললেন, গোলক মজুমদার বিএসএফকে বললেন চৌকিতে যে ঠিক আছে ওদেরকে আনার ব্যবস্থা করো। ওখানে নিয়ে যাওয়া হলো, বর্ডারে নিয়ে যাওয়া, ওইখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হলো গাড়ি করে। কলকাতা থেকে দিল্লিতে সরাসরি যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে দমদম বিমানবন্দর থেকে। কি জন্য? যে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন তাদের সাথে কথা বলার জন্য। ওনাদেরকে সসম্মানে ওখান থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো। 4 তারিখে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদেরকে বৈঠকের সময় দিলেন স্ক্যাজুয়াল। 5 তারিখে আবার বৈঠক হলো। তাজউদ্দিন আহমেদ তিনি জিজ্ঞেস করলেন যে আপনারা কি করতে চাচ্ছেন?
তো উনি বলেন যে আমরা সরকার গঠন করতে চাচ্ছি, কারণ হচ্ছে আমরা নির্বাচনে। তিনি বলেন যে আপনার সরকার গঠন করুন, কিন্তু কখনোই কোনো রেভলিউশনারি কোনো কমিটি গঠন করবেন না। উনি বললেন যে আমাদের দরকার হচ্ছে আমরা যুদ্ধ করতে চাই, কিন্তু যুদ্ধ যেন ভারত পাকিস্তানের যুদ্ধ না হয়। তাজউদ্দিন আহমেদ শর্ত দিলেন যে যুদ্ধ যেন ভারত পাকিস্তানের যুদ্ধ না হয়, যুদ্ধ হবে মুক্তি বাহিনীর সাথে পাকিস্তানের, কিন্তু সেই যুদ্ধে আপনাদের সব রকমের সহযোগিতা আমরা চাই। আমরা অস্ত্র চাই, আমরা প্রশিক্ষণ চাই, আমাদের দেশ থেকে যেসব লোক আসছে তাদের শরণার্থীদের থাকবার ব্যবস্থা চাই, খাদ্য চাই, অর্থ চাই, এই ব্যবস্থাগুলো করতে হবে। ইন্দিরা গান্ধী ওনার যে প্রস্তাবগুলো ছিল সেই প্রস্তাবগুলো সব কিছুতে রাজি হয়ে গেলেন। মানে এটা কল্পনাও করা যায় না যে এইভাবে উনি রাজি হবেন। ওনারা যখন যান একজন আততায়ীর মতো গেছেন সীমান্ত পার হয়ে, ওইখান থেকে ওনারা যেভাবে ভিআইপির সম্মান পেয়ে দিল্লিতে গেলেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন এবং একেবারে পুরোপুরি সমর্থন নিয়ে, সহযোগিতা নিয়ে, আশ্বাস নিয়ে ফিরলেন। ফিরে এসে কলকাতায় যারা অন্যান্য আওয়ামী লীগের নেতারা ছিলেন, সৈয়দ নজরুল সহ অন্যান্য, এবং যারা ব্যুরোক্র্যাট সেই সময় বাঙালি, তারা যখন এসেছে তাদেরকে নিয়ে বসলেন এ বললেন যে আমাদেরকে অনতিবিলম্বে সরকার গঠন করতে হবে। 10 তারিখে সরকার গঠন হয়ে গেল, কিন্তু শপথ নিতে হবে নতুন সরকারের। ডেট ঠিক হলো 17 এপ্রিল, কিন্তু কোথায় হবে? ভারতের মধ্যে অবশ্যই নয়, তাজউদ্দিন আহমেদের শর্ত। এই যে কথাগুলো বলছি এগুলোর মধ্যে দিয়ে তাজউদ্দিন আহমেদের কিন্তু দূরদর্শিতা এবং তার যে প্রজ্ঞা সেগুলো বোঝা যায়। উনি বলতেন ভারতের মধ্যে আমরা শপথ নেব না, আমরা হচ্ছি বাংলাদেশের সরকার, আমরা শপথ নেব দেশের মাটিতে। প্রথম নির্ধারণ করা হলো এটা চুয়াডাঙ্গাতে হবে, কিন্তু ওনারা চুয়াডাঙ্গাতে যখন করেন 16 তারিখে চুয়াডাঙ্গায় বোম্বিং হলো, পাকিস্তানি আর্মি বোম্বিং করলো, ওনারা ভয় পেয়ে গেলেন। আরেকটা জায়গা ঠিক করতে হবে। ওনার নিজের ওনার সাথে ব্যারিস্টার আমিরুল ছিলেন, ওনার নিজের জায়গা হচ্ছে কুষ্টিয়া। উনি বলেন মেহেরপুরে করতে হবে। কি জন্য মেহেরপুরে করতে হবে? যেই জায়গাটা মুজিবনগর আমর কানন বৈদ্যনাথ সেই জায়গাটাই এখানে একটা ইউ এর মতো শেপ, মানে অনেকটা ছিটমহলের মতোই কাছাকাছি, অর্থাৎ চারিদিকে ভারত, ওইখানে মাঝখানে পেটের মধ্যে বসে থাকবে বাংলাদেশ। ওই জায়গাটা নির্ধারণ করলেন আমরাও কারণ, ওই জায়গাটায় শপথ হলো। গোলক মজুমদার বললেন যে আমাদের অ্যান্টি এয়ারক্রাফট ওখানে রেডি থাকবে, যদি পাকিস্তানি আর্মির বিমান ওখানে বোমা বর্ষণ করার চেষ্টা করে আমরা তাকে প্রতিহত করব। এই আশ্বাসটা পেয়ে ওখানে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রধান সরকার গঠিত হলো। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, কেউ শব্দটি করলেন না। তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুলকে অস্থায়ী রাষ্ট্রপতি করলেন, সবাই মেনে নিল তার কথা। তার মধ্যে যে নেতৃত্ব সুলভ গুণাবলী ছিল, সেই গুণাবলীর কারণে কেউ প্রতিবাদ করেনি তার কথা। উনি খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন, চিন্তা করে কথা বলতেন, বেশি কথা বলতেন না, আর একটা ধীমান বলতে যেটা বোঝায় সেই জিনিসটা তার মধ্যে ছিল। মেহেরপুরে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে বিদেশি সাংবাদিকরা কলকাতায় পড়ে গেছে, খবরটা উঠে গেছে বিবিসি এবং আকাশবাণী, অল ইন্ডিয়া রেডিও, সবাই বলেছে কথাগুলো এই হতে যাচ্ছে। তখন সব জানাজানি হয়ে গেছে। তাজউদ্দিন আহমেদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, তিনি সব রকম আশ্বাস দিয়েছেন, অতএব বিদেশি সাংবাদিকরা কলকাতায় পড়ে গেছে এবং তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে চায়, কিন্তু বলছে না যে কোথায় শপথ গ্রহণ হবে, এটা কোনোভাবেই তারা জানাতে চাচ্ছে না। ওইখান থেকে প্রায় 50-60টা গাড়ি রেডি করা হলো কলকাতায় প্রেস ক্লাবে। সেইখান থেকে তাদেরকে না জানিয়ে সেই গাড়িগুলো মেহেরপুরে গিয়ে হাজির হলো। বিশ্বব্যাপী জেনে গেল প্রবাসী সরকার গঠিত হয়েছে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার জন্য। তারপরে যুদ্ধ শুরু হলো। আমরা জানি তাজউদ্দিন আহমেদ কখনো ঘরে বসে থাকতেন না। উনি যেখানে থাকতেন সেই থিয়েটার রোডের বাড়িতে, কলকাতায় থিয়েটার রোডের বাড়িতে, সেখানে উনি মেঝেতে ঘুমাতেন এবং বিভিন্ন যে ওয়ার ফ্রন্ট মুক্তিযোদ্ধাদের সাথে ঘুরে বেড়াতেন, বিভিন্ন ওয়ার ফ্রন্ট বিভিন্ন সময় দিতেন, তাদের সাথে কথা বলতেন। একদিকে ইনি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছেন প্রবাসী সরকারের, অন্যদিকে উনি সেক্টরে ঘুরে বেড়াচ্ছেন মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়িয়ে তোলার জন্য। এই যে ডেডিকেশন, এই ডেডিকেশনটা আমরা কোথা থেকে পাবো? তারপরে যথাযথভাবে আমরা মূল্যায়ন করিনি। সে প্রসঙ্গে শ্রদ্ধেয় কৌশিক আহমেদের বক্তব্য সে কথাটি প্রমাণ করে। বঙ্গবন্ধুর বিশালত্বে আমাদের তাজউদ্দিন আহমেদ
আমরা স্বীকার করতে বাধ্য যে কিছুটা বিলীন হয়ে গিয়েছিলেন, সেটি একটি কারণ হতে পারে। চমৎকারভাবে উনি তুলে ধরেছেন সেটি। এই ইনফরমেশনটি আমার কাছে ছিল না, আমি জানতাম না। সেটি হচ্ছে মেহেরপুরের নামকরণ যে উনি করেছিলেন, আমি ব্যক্তিগতভাবে আমি জানতাম না। অনেক চমৎকার একটি বিষয় আপনি নিয়ে এসছেন। প্রথম অর্থমন্ত্রী ছিলেন আমরা জানি। সম্ভবত এই কথাটি বলা হয়, বিশেষ করে তাজউদ্দিন আহমেদের মেয়ে এই কথাটি বলেছেন বহুবার, যে তাজউদ্দিন আহমেদ যে বিরোধিতা করেছিলেন বাকশালের সরাসরি, এবং সঙ্গে সম্ভবত ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে উনি একসঙ্গে করেছিলেন, সেটি সম্ভবত তার অর্থমন্ত্রিত্বের থেকে তাকে বাইরে ফেলে দিয়েছে। তবু এটি নয়, এটা আগে উনি প্রধানমন্ত্রী তো আগে গেছে। তবে ওই মইনুল হোসেন এবং আপনার উসমানীর সঙ্গে যে পার্থক্য তাজউদ্দিনের ওই জায়গায়, উনি কিন্তু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেননি। উসমানী এবং আপনার ব্যারিস্টার মইনুল পদত্যাগ করেছিলেন। ধন্যবাদ আপনাকে। এবারে আমরা দুটি কথা শুনব আমাদের শ্রদ্ধেয় ডক্টর নুরুন নবীর কাছ থেকে। আপনারা নুরুন নবী ভাইয়ের পরিচয় আপনাদের কাছে দেওয়ার প্রয়োজন নেই, তবু আমাকে বলতেই হবে, মুক্তিযোদ্ধা বাঘা সিদ্দিকীর পাশে থেকে মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা জানেন। খুব ভালো লেখক, তার বইগুলো আপনারা পড়বেন। এই বইগুলোতে মুক্তিযুদ্ধের আমি বলবো আনুপূর্বিক বর্ণনা উনি বিভিন্নভাবে করেছেন। সুলিখিত বইগুলো পড়বেন অনুগ্রহ করে। একজন বিশিষ্ট বিজ্ঞানী, যারা কোলগেটের কথা জানেন তারা নবী ভাইয়ের নাম তাদেরকে নিতেই হবে। এর বাইরে মূলধারা রাজনীতিতে দীর্ঘদিন আপনারা জানেন ইঞ্জ বড়র ওখানে ডক্টর নুরুন নবী এখন কাউন্সিল ম্যান। মূলধারার এই রাজনীতিতে উনি দীর্ঘদিন সক্রিয় একজন বড় লেখক। সবচেয়ে বড় কথা আমার দিক থেকে উদিচি যুক্তরাষ্ট্রের একজন উপদেষ্টা আসছেন ডক্টর নুরুন নবী। উনি বলবেন গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ প্রসঙ্গে। আমি বঙ্গবন্ধু যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা কো-কনভেনার ছিলাম। কয়েক বছর পরে প্রায় 30 বছর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। আজকের অনুষ্ঠানে আমার সবচেয়ে বড় পাওয়া হলো গজ নম্বর 22। আমরা নিউ ইয়র্কে একসাথে যখন ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন করি, তিনি আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। আমাদেরকে নিয়ে অনেক খুব পরামর্শ দিয়েছেন, আমাদের সাথে কাজ করেছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা একভাবে শুরু করব। আসলে আমি ক্ষমা প্রার্থী যে আমাকে চলে যেতে হবে, আর এইরকম একটি বিষয়ে আলোচনা আমাকে যদি উদিচির উপদেশটা আমাকে যদি আমার উপদেশ চাইতো, আমি বলতাম ওই 26শে মার্চের সপ্তাহটা না নিয়ে আগে পিছিয়ে নিলে তাহলে অনেক লোক হতো, অনেক লম্বা আলোচনা করা যেত। কারণ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আমরা ভুলে যাচ্ছি আমাদের এই মনীষীদের অবদান, তাদের কথা। কৌশিক তাজউদ্দিন সাহেবের যে কথাগুলো বললেন এগুলো অনেকেই জানে না। আমি তাজউদ্দিনের অবদানে এক কথাই বলবো, হি ইজ এ আনসাং হিরো অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার। তার কথা মানুষ ভুলে যেতে চাচ্ছে। তো যাই হোক, আমি বঙ্গবন্ধু সম্পর্কে সংক্ষেপে বলবো। তার সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। আমি এক কথাই বলবো, আমি যেটা বলবো তার সারমর্ম হলো এই টোটাল সেমিনারে আমার বক্তব্যে, বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি, আমাদের জাতির জনক, স্বাধীনতার নেতা। তাজউদ্দিন ছিলেন তার বিশ্বস্ত সহচর, দক্ষিণ হস্ত, কৌশিক আহমদ বলেছেন। এবং মনির সিং এবং মুজাফর আহমদ ছিলেন বঙ্গবন্ধুর সহায়ক শক্তি। তারা জাতির ইতিহাসের সন্ধিক্ষণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিয়ে বঙ্গবন্ধুকে সমর্থন করেছিলেন। এই হলো আমার কথা সারমর্ম। আমি দুই একটি কথা বলে আমি শেষ করব। সেটা হলো সুব্রতদা কিছু ভালো একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন। আমি যেটা বলবো, বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনে সাহায্য করেছেন, নেতৃত্ব দিয়েছেন সরওয়ার্দির সাথে, অন্যান্য নেতার সাথে কলকাতায়। উনি পূর্ব পাকিস্তানে এসেই দেখলেন 2 মাসের মধ্যেই যে বাঙালিদের স্বাধীনতা, বাঙালিদের স্বাধিকার, বাঙালিদের অধিকার, এগুলো পাকিস্তান কাঠামোর মধ্যে বাস্তবায়িত হবে না। এবং উনি বাঙালিদের অধিকার
ওই সময় হয়তো স্বাধীনতার কথা চিন্তা করেন না, কিন্তু স্বাধিকার স্বার্থ রক্ষার জন্য যেটা দরকার উনি যেটা বুঝলেন সেটা হলো আন্দোলন করতে হবে এবং আন্দোলনের জন্য সংগঠন দরকার। উনি প্রতিষ্ঠিত করলেন ছাত্রলীগ, উনি প্রতিষ্ঠিত করলেন আওয়ামী মুসলিম লীগ ভাসানী সাহেবের নেতৃত্বে। এই দুটি সংগঠনকে প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য উনি যে কি অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনারা বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনে যদি পড়েন আত্মজীবনী তাহলে আপনারা দেখতে পাবেন। না খেয়ে পয়সার অভাবে মৌলানা ভাসানীকে এক জায়গায় পাঠাতে হবে, শুধু ওনার পকেটে মৌলানা ভাসানীর টিকিটের জন্য পয়সা ছিল, বাকি লোকদের পয়সা ছিল না, তারা বিনা পয়সায় বিনা টিকিটে ট্রেনে উঠেছেন। এরকম ঘটনাও ঘটেছে এবং বঙ্গবন্ধু এইভাবে আওয়ামী লীগকে গঠন করেছে। তারপরে বিভিন্ন কারণে সরোয়ার্দী, শেরে বাংলা, মৌলানা ভাসানীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হলো। তখন তিনি আওয়ামী মুসলিম লীগের সেক্রেটারি হিসাবে সাংগঠনিকভাবে যুক্তফ্রন্টকে জয়ী করাতে সাহায্য করেছিলেন। এইভাবে যখন বঙ্গবন্ধুর শক্তি এবং লিডারশিপ এস্টাবলিশ হতে যাচ্ছিল, বঙ্গবন্ধুকে যারা পছন্দ করতেন না, বাম এবং ডান, এরা দুই মিলে কাকমারি সম্মেলনে বঙ্গবন্ধুকে কিভাবে আওয়ামী লীগের নেতৃত্ব থেকে সরাতে হবে একটি ষড়যন্ত্র করলো। তাদের ভাষায় একটা ট্র্যাপ দিলেন। তা ভাবলেন যে শেখ মুজিব এই ট্র্যাপের বাইরে যেতে পারবে না, সে ধরা খাবে। সেটা কি ছিল যে পার্টির নেতা থাকলে, কোনো পদে থাকলে সে লোক মন্ত্রিত্ব থাকতে পারবে না, কারণ বঙ্গবন্ধু তখন যুক্তফ্রন্টের দুর্নীতি দমন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। সবাই বলে এইবার মুজিবকে আমরা পার্টির থেকে সরাতে পারবো। ডান এবং বাম দুই পক্ষ কিন্তু এই ষড়যন্ত্রই করেছিল। বঙ্গবন্ধু সবাইকে অবাক করে দিয়ে মন্ত্রিত্ব ছেড়ে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকলেন। তারপরে সুব্রতদা বলেছেন মৌলানা ভাসানী সরোয়ার্দীর ইস্যুতে বেরিয়ে গিয়ে ন্যাপ গঠন করলেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগকে সংগঠিত করলেন, আইয়ুব খান আসলো। বঙ্গবন্ধু বুঝতে পারলেন যে এই স্বৈর শাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। ছাত্ররা আন্দোলন শুরু করলো। ভাষা আন্দোলনও কিন্তু বঙ্গবন্ধুর নেপথ্যে তিনি কাজ করেছেন। আর ওই সময় উনি বন্দী ছিলেন, যার ফলে বদরুদ্দিন উমরের মতো ইন্টেলেকচুয়ালরা বঙ্গবন্ধুর অবদানকে খাটো করে দেখানোর চেষ্টা করেছে এবং দুর্ভাগ্যক্রমে উনি জেলে ছিলেন, সেটাও হয়তো একটা কারণ। যাই হোক, ভাষা আন্দোলন, ৬২র আন্দোলন সব কিছুর পিছনেই বঙ্গবন্ধু পিছন থেকে সাহায্য করেছেন। উনি পোরপন্ডে কখন আসলেন? সেটা হলো ৬৬-তে ৬ দফা দিয়ে। ৬ দফা যখন লাহোরে দিলেন, সেই রাত্রে প্রেস কনফারেন্স করে তার সহকর্মীদেরকে তিনি বলেছিলেন যে আমি দিলাম তো ৬ দফা, কিন্তু এটার অর্থ যে ১ দফা এটা আমিও জানি, পাকিস্তানের সামরিক শাসক জানে, কাজে ওরা আমাকে এটা সহজে করতে দেবে না, আমাকে নির্যাতন করবে, এর জন্য আমি প্রস্তুত। তো সেই সময় বঙ্গবন্ধু জানতেন ৬ দফা মানে ১ দফা, পাকিস্তানিরা জানতো যে ১ দফা, যার ফলে বঙ্গবন্ধুকে প্রতি জেলায় এইটা দেওয়ার পরে যখন পূর্ব পাকিস্তানে এসে উনি যখন বিভিন্ন জেলায় গিয়ে এটা প্রচার করলেন, আমি ওনার ময়মনসিংহের মিটিংয়ে আমি ছিলাম, তখন আমি আন্দোলন কলেজের ছাত্র। তিনি উচ্চস্বরে বলেছিলেন, আইয়ুব খান আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, আমি বাঙালিদের স্বাধিকার অর্জনের জন্য ৬ দফা দিয়েছি। সেদিন রাত্রে উনি ঢাকায় গেলেন, সেখানে অ্যারেস্ট হলেন। তারপরে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হয়ে কিছুদিন পরে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হলো। ইতিমধ্যে আমি তখন ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, ছাত্রলীগের কর্মী, তোফায়েল আহমেদের নেতৃত্বে ৬ দফা ১১ দফার মধ্যে নিয়ে ১১ দফার আন্দোলন হলো। আন্দোলনের পরে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হলেন, আসলেন ইয়াহিয়া খান আরব সেনাপতি, এবং বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হলো। আগরতলা ষড়যন্ত্র মামলা উইথড্র করা হলো। আগরতলা ষড়যন্ত্র মামলার ব্যাপারে আমি একটি ঘটনা বলবো। যখন আগরতলা ষড়যন্ত্র মামলার সমস্ত আসামিদেরকে একটি বাসে করে কোর্ট মার্শালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বঙ্গবন্ধু প্রথম অন্যান্য আসামিদের সবাইকে দেখে, এর আগে মাত্র ৩ জন আসামিকে উনি চিনতেন। 2 জন সিএসপি অফিসার, ওটা যখন মন্ত্রী ছিল তখন পরিচয় ছিল, আরেকজন যেন কে ছিল। তো দেখে সবার মরা অবস্থা, সবাই মানে মৃত্যুদণ্ড পেয়ে গেছে এরকম একটা মনোভাব। উনি তখন ওদেরকে চাঙ্গা করার জন্য বলল, তোমরা এরকম মন খারাপ কেন করছো? তখন এটা আমার কর্নেল শওকত আলীর কাছ থেকে শোনা, যিনি ডেপুটি স্পিকার ছিলেন। আমি টেলিভিশনে 2 বার ওনার অনুষ্ঠানটা শুনেছি। তো শওকত আলী বললেন যে স্যার, আমরা তো সবাই কোর্ট মার্শাল হচ্ছে, আমরা ইয়াং অফিসার, আমরা মরে গেলে ছেলে মেয়েদের কী হবে? তখন উনি বলছিলেন, তোমরা কোনো চিন্তা করো না, আমাদের কিছুই হবে না,
বাইরে যে আন্দোলন হচ্ছে আমরা মুক্তি পাবো, এই মামলা উগ্র হবে, ইয়া এখানে নির্বাচন দিবে, সেই নির্বাচনে আমরা জয়ী হব এবং সেই জয়ী হওয়ার পরে আমাদেরকে ক্ষমতা দিবে না, আমাদেরকে আক্রমণ করবে, তখন যুদ্ধ করতে হবে, তখন তোমাদের মতো সেনা অফিসারদের আমার দরকার। কিরকম দূরদর্শিতা থেকে মৃত্যুর আসামি হয়ে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পথে যিনি যাচ্ছেন তিনি এই কথা বলতে পেরেছিলেন। তার কারণটা ওনার ব্রেনে একটা রোড ম্যাপ ছিল, বাংলাদেশকে উনি কীভাবে স্বাধীন করবেন পর্যায়ক্রমে। আর উনি যখনই যে প্রোগ্রাম দিয়েছেন অনেকের কাছে মনে হয়েছে যে অ্যাহেড অফ টাইম, এটা একটা অবাস্তব। 6 দফা যখন দিলেন, ডানরা বলে এটা সিআইএর ষড়যন্ত্র, বা আমরা বলে আমাদের কি সর্বহারা পার্ট, আমাদের এটা নস্যাৎ করার জন্য শেখ মুজিব 6 দফা দিয়েছে, আমাদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য, আমরা সর্বহারার অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। কিন্তু যখন ওনার এই সমস্ত পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে, তখন এই নিন্দুকেরা ওনাকে সমর্থন করেছে, ওনার পেছনে দাঁড়িয়েছে। তার এটাই প্রমাণ যে উনি দূরদর্শিতার থেকে কথা বলতেন, কর্মসূচি দিতেন এবং সেগুলো বাস্তবায়িত। আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন, ওনার কোনো একটা পদক্ষেপ ভুল হয় নাই। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর যে পদক্ষেপগুলো দিয়েছেন, 6 দফা বলে, তার পরবর্তীতে কোথাও কোনো ভুল ছিল না, প্রত্যেকটা উনি যেভাবে চেয়েছেন সেইভাবে বাস্তবায়িত হয়েছে। তো যাই হোক, লং স্টোরি শর্ট, সময়ও নাই, সেটা হলো আগরতলা ষড়যন্ত্র মামলার পরে যখন ইয়াহিয়া খান ক্ষমতা নিলেন, তিনি ভাবলেন, নির্বাচন দিলেন, সবাই খুব খুশি হয়ে গেল যে কীরকম একটা দয়ালু সেনাপতি এসে এই পাকিস্তানে নির্বাচন দিলেন। তার নির্বাচন দেওয়ার কারণ ছিল আইএসআই এর রিপোর্ট ছিল যে পাকিস্তানে যদি নির্বাচন হয় শেখ মুজিবের আওয়ামী লীগ সহ কোনো দলই সংখ্যাগরিষ্ঠ পাবে না, ছোট ছোট দল হবে, তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে, কন্ট্রাক্টরি দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে কন্ট্রোল করে আইয়ুব খানের মতো ইয়াহিয়া খান আরও 10 বছর পাকিস্তান শাসন করবে। কিন্তু বাস্তবে কী হলো, ইলেকশন যখন হলো, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেন পূর্ব পাকিস্তানে এবং জাতীয় পরিষদে। উনি যে বাংলাদেশের অবিংশাতিত নেতা, তার প্রমাণটা হলো ইলেকশনের রেজাল্ট। এই সময় কিন্তু মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ কেউ কিন্তু একটা সিটও পায় নাই। অনেকে চেষ্টা করে যে বঙ্গবন্ধুর সাথে কারোকে এলিভেটেড করে সমান্তরালে আনা, কিন্তু ওই ইলেকশনে পরে প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধু ছিলেন পূর্ব বাংলার নেতা, বাংলাদেশের জনগণ তাকে 6 দফার ম্যান্ডেটে ভোট দিয়েছিল এবং উনি 6 দফার ভিত্তিতে পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করতে চেয়েছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের তো বাঙালিদের হাতে ক্ষমতা কোনোভাবেই দেবে না, যে কোনো একটা অজুহাত খুঁজবেই। অজুহাতটা কী হলো, ভুট্টু এবং লারকানাতে শিকারের নামে গিয়ে ষড়যন্ত্র করলো। 3 তারিখে ঢাকাতে অনুষ্ঠিতব্য পাকিস্তানের যে পার্লামেন্ট, যেখানে শাসনতন্ত্র রচনার কথা, সেটা স্থগিত করল। বঙ্গবন্ধু স্পষ্ট বুঝতে পারলেন যে এটা একটা ষড়যন্ত্র বাঙালির বিরুদ্ধে, ওনার ম্যান্ডেটের বিরুদ্ধে। উনি হুঙ্কার দিলেন, অসহযোগ আন্দোলন ডাক দিলেন। তখন আমরা 11 দফা আন্দোলন কর্মী তখন হয়ে গেলাম 3 তারিখের পরের থেকে আমরা হয়ে গেলাম অসহযোগ আন্দোলনের কর্মী। এভাবেই চলে আমরা প্রায় 800-900 ছাত্র ছিলাম। ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, আমরা মাত্র 12-13 জন ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়নের 2-4 জন। আমাদের যে পরবর্তীতে হয়েছিল মাহবুবুজ্জামান, আমাদের এফএসএল ছাত্র ইউনিয়নের নেতা ছিল, আর একজন মুকুল নামে একজন ছিল, আমেরিকাতে এসেছিল। বাকি 10-12 জন আমরা সার্বক্ষণিক অসহযোগ আন্দোলনের কর্মী ছিলাম। তারপরে কিভাবে আন্দোলনের মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে সৈন্য আনা হলো, কীভাবে যুদ্ধ শুরু হলো, এগুলো আপনি জানেন। আমি আরেকটি বঙ্গবন্ধুর আত্মবিশ্বাসের আরেকটি ঘটনা বলবো, সেটা হলো আগরতলা ষড়যন্ত্র আমরা যখন শুরু হলো, প্রথম দিন সাংবাদিকরা সবাই এসে, কারণ এতদিন পরে বঙ্গবন্ধুর সাথে কথা বলার চেষ্টা করেছিল। পরের দিন মিলিটারি তাদেরকে নির্দেশ দিল শেখ মুজিবের সাথে কোর্টে কেউ কথা বলতে পারবে না। আগের দিন ফয়েজ আহমেদ উনি বঙ্গবন্ধুর সাথে কয়েক মিনিট কথা বলেছিলেন। তো যেহেতু আর্মি ওয়ার্নিং দিয়েছে, পরের দিন উনি আর বঙ্গবন্ধুর মুখের দিকে তাকান না, চোখের দিকেও তাকান না, মাথা সবসময় নিচের দিকে। বঙ্গবন্ধু কোর্ট মার্শালে বসে হুঙ্কার দিয়ে বলেছিল, এই ফয়েজ, বাংলাদেশে থাকতে হলে শেখ মুজিবের সাথে কথা বলতে হবে। ওনার এত আত্মবিশ্বাস দবে গিয়েছিল যে বাইরে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে নেতা উনি, ওনার নামে আন্দোলন হচ্ছে এবং ওনার দৃঢ় বিশ্বাস নির্বাচন হলে উনি জয়ী হবে।
তো কাজেই বঙ্গবন্ধু অনেকের কাছে মনে হবে যে উনি হয়তো খামখেয়ালি করেছেন বা যে সময় যেটা ডাক দেওয়া উচিত না সেটা করেছেন, কিন্তু তা না। ওনার যে মাথার ভেতরে যে রূপরেখা ছিল, যে রোডম্যাপ ছিল বাংলাদেশকে কীভাবে স্বাধীন করবে, সেই কাজগুলো উনি করেছেন পর্যায়ক্রমে। স্বাধীনতার পর সারগর্ভ বক্তব্য শুনবো। উনি আরেকটি কথা বলেছেন, আমি বলে আমি নিনি আপাকে আহ্বান জানাবো। এটি খুব গুরুত্বপূর্ণ যে আমরা প্রতি কথাতেই আমরা বলি বঙ্গবন্ধু হুঙ্কার জানতেন, প্রশাসন জানতেন না। এই কথাটি আমরা সব জায়গাতে বলি। কথাটি সত্য নয়, সে কথাটি ডক্টর নুরুন নবী বলে গেলেন, আমরা সেটি অবশ্যই সমর্থন করি। আর স্বাধীনতার অল্প সময়ের মধ্যে সেনাবাহিনী পুনর্গঠন, সংবিধান, নতুন একটি সংবিধান নিয়ে আসা এবং বিভিন্ন সব আপনারা ভালো জানেন, অনেক সেই বিষয়ে বলবো না। বাইরে, দেশের বাইরে আপনারা জানেন বাসন্তের যে জাল পরিহিত লজ্জাবরণের যে বিষয়টি নিয়ে আসে বাইরের দুনিয়া বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা, সেটি অবশ্যই আমাদের বাংলাদেশের এই স্বাধীনতাকে অনেকটা ক্ষতি করেছে। বঙ্গবন্ধুর ভূমি তৈরিতে ছাত্রদের ভূমিকা চমৎকার একটি প্রসঙ্গ। বক্তব্য রাখবেন, এই প্রসঙ্গে বলবেন আমাদের সবার পরিচিত ছাত্রনেত্রী, একসময় তুখোড় ছাত্রনেত্রী, আপনারা জানেন, নিনি ওয়াহেদ, এবং উনি অবশ্যই সাংবাদিকও বটেন। নিনি আপার সম্পর্কে আমি অনেক কিছু জানতাম না। সেদিন আমার বাসাতে যখন এই কয়েকদিন আগে অনেক কিছু জানলাম, আমি আসলে আমার এই জানাটা দরকার ছিল নিনি আপা। আমি বলবো যে ওই আমলে বিশেষ করে ইডেনে আপনারা দুজনেই পাশাপাশি বসে আছেন, দুই সহোদরার মতোই তারা ছাত্র আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছেন। আমরা অবশ্যই রাখিদের কাছ থেকে শুনবো। এবার আসছেন আমাদের স্বাধীনতার পটভূমি তৈরিতে ছাত্রদের ভূমিকা, এই বিষয়ে আলোকপাত করবেন নিনি ওয়াহেদ। আসছেন নিনি ওয়াহেদ। স্বাধীনতার বার্ষিকী, স্বাধীনতার মাস, সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা অভিবাদন জানাচ্ছি শহীদ যারা এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এবং যারা বেঁচে আছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি আমার অতল শ্রদ্ধা নিবেদন করছি যারা আরও এর বিভিন্ন সংগ্রামে শহীদ হয়েছেন। আমি আসলে অত বড় করে কিছু বলবো না, কারণ আমাকে বলা হয়েছে ছাত্রদের আন্দোলনের যে ভূমিকাটা ছিল, যেহেতু আমি ছাত্র ইউনিয়ন করতাম এবং সেই কারণে আমি ছাত্র ইউনিয়নের কথাই বলবো। কিন্তু আপনারা এখানে যারা আছেন ছাত্রলীগের, নবী ভাই চলে গেলেন, আমি তাদের খাটো করব না, প্রত্যেকেরই অবদান ছিল এই পটভূমি তৈরি করার ক্ষেত্রে। কিন্তু ছাত্র ইউনিয়নের যে ভূমিকাটা ছিল সেটি সম্পর্কে আমি বলবো, যদিও ছাত্র ইউনিয়নের জন্ম কিন্তু আমার জন্মেরও আগে। তো তারপরেও বলবো, সেই সময় আমিও তার অংশীদার না হতে পারলেও ছাত্র ইউনিয়নের দীর্ঘ সময়ে আমি স্লোগান রাজনীতির সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম। এখানে একটু আগে জীবন বলল যে অনেকে জানে না, আসলে এখানে এসে 16 বছর আমি যেন আত্মগোপনের মতো ছিলাম। একটি সংগঠন করে আমি যেহেতু ঢাকা থেকে এসেছিলাম, একটু কথা বলতেই হয়। আমি সাংবাদিকতা সেই সময় আমি এমন একটি পর্যায়ে ছিলাম, তখন সাংবাদিকতা মেয়েরা ছিল না। এখানে সেদিন একটি আন্তর্জাতিক নারী দিবস হলো, একজন মহিলা বলল 18 বছরের জীবনে তার কিছু অভিজ্ঞতা বলতে গিয়ে সে যে বলল, কিন্তু আমি 72 সালের শেষ থেকে সংবাদে কাজ করেছি 93 সালের শেষ পর্যন্ত। তো সুতরাং ওই দীর্ঘ সময়ে সাংবাদিকতার নারীদের ভূমিকা কি ছিল সেটি আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি দেখেছি, আমি অংশীদার ছিলাম, যেমন ছিলাম ছাত্র ইউনিয়নে। কিন্তু সেই কথাগুলো আর কখনো আমার বলা হয়নি। আমি ওই একটি সংগঠন করতাম, সবাই জানতো আমার পরিচয় সংগঠনটি তৈরি করা বলেছিলাম। যা আমি বলবো, ছাত্র ইউনিয়নের কথা বলার আগে বলবো, অবিভক্ত ভারতে সময় প্রথম কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের সময় একটি ছাত্র সংগঠনের জন্ম হয়, কিন্তু সেটি রাজনৈতিকভাবে সচেতন কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। 1928 সালে যে সংগঠনটি হয়,
ওইটির নাম ছিল বোধহয় সার্কুলার ঐক্য সার্কুলার সোসাইটি, তারপরে হলো একটি নিখিল কি বঙ্গীয় সমিতি, সেটি কিন্তু রাজনৈতিক সচেতনভাবে একটি ছাত্র সংগঠন। তারপরে 35-36 আমি শর্ট করে বলছি, 35-36 সালে দুটো হলো প্রাদেশিক বঙ্গ মুসলিম ছাত্র সংগঠন, আরেকটি হলো ছাত্র ফেডারেশন, এবং 40-এ বোধহয় হলো কংগ্রেসের একটি ছাত্র শাখা। এটি তো গেল অবিভক্ত ভারতের কথা। এটি যখন আমরা বাংলাদেশে মানে পাকিস্তানে আসা হলো, পাকিস্তানে আসার পরে এগুলোর কিন্তু শাখা আবার এখানেও গঠিত হয়েছিল। বিশেষ করে ছাত্র ফেডারেশন সেটি শেষ সম্মেলন হয়েছিল 1948 সালের দিকে, যেখানে আমাদের শহীদুল্লাহ কায়সার সাহেব ছিলেন ওই সংগঠনে তখন। ওটি সম্মেলন হয়, ওনারা তখন নেতা নির্বাচিত হন, কিন্তু ওটি কিছুদিন পরে বিলুপ্ত হয়ে যায় এই কারণে যে পাকিস্তানি শাসক গোষ্ঠী রোশানলের পরে যেহেতু তারা প্রগতিশীল ছিল, ওটি বিলুপ্ত হলো। তারপরে 47-48-এ 2 দফায় যখন ভাষা আন্দোলন নিয়ে ছেড়ে আন্দোলন হচ্ছিল, তখন কিন্তু চিন্তা করা হলো ছাত্র সমাজের পক্ষ থেকে, বিশেষ করে কমিউনিস্ট পার্টি থেকে, যে একটি ছাত্র সংগঠনের দরকার। এবং 1952 সালে এই ছাত্র ইউনিয়ন হয়। আপনারা এখানে আমার থেকে ভালো জানেন, অনেক আগের কর্মী, বিশেষ করে আমার রাখিদি বসে আছে, আমি রাখিদি আমার থেকে অনেক বেশি জানে, কিন্তু আমরা একই সাথে কাজ করেছি দীর্ঘ বছর। আমাকে রাখিদিকে সালাম আমার যাক। তো যাই হোক, তো ছাত্র ইউনিয়নের আগে কিন্তু 51 সালে হবিগঞ্জে পীর হাবিবুর রহমানের নেতৃত্বে সিলেটে হ্যাঁ আমি হবিগঞ্জ বলতেছি, সিলেট আমি একটা দুটা জায়গার নাম জানি এর জন্য বেশি বলি। তো সিলেটে একটি কিন্তু প্রগতিশীল ছাত্র সংগঠন হয়েছিল। এটি কিন্তু এই ছাত্র ইউনিয়নের মতোই একটি মতোই ওইটাই, হ্যাঁ। তো যাই হোক, সেটি গঠিত হয়েছিল, ছাত্র ইউনিয়ন হলো। এবং এই ছাত্র ইউনিয়ন হওয়ার পর থেকে যে কথাটা বললো ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতি, এই যে প্রগতি কথাটা, এই প্রগতির কথাটার মধ্যেই কিন্তু একেবারে সন্নিবেশিত ছিল ব্যাপকভাবে প্রগতি, অসাম্যের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, সব কিছুই কিন্তু প্রগতি শব্দটি এমনভাবে করা হয়েছিল, বলা হয়েছিল প্রগতি যেন একটা প্রোগ্রেসিভ না, ওই প্রোগ্রেসিভের অন্তরালে ছিল প্রকৃতই একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থারই একটি অঙ্গীকার বা একটি উদ্দেশ্য বা লক্ষ্য। তো ছাত্র ইউনিয়ন এমন একটি সংগঠন ছিল, আমি বারবারই বলছি, কেউ কিছু মনে করবেন না, অন্য দলের থাকলে সকলের সম্মিলিত প্রয়াস ছিল, সব ছাত্র সংগঠন তখন কাজ করেছে। কিন্তু বারবার বলছি, আমি ছাত্র ইউনিয়ন করেছি, আমি ছাত্র ইউনিয়নের কথাই বলছি। একটি কথা বলতে হয়, ছাত্র ইউনিয়ন আন্দোলন করেছে বললে কথাটা মনে হয় ভুল হয়। আমি যখন এখন পরিণত বয়সে এসে চিন্তা করি, আমি 60 মানুষ, তখন আমি ভাবি যে আসলে প্রতিটি আন্দোলনের সূত্রপাতেই ছাত্র ইউনিয়ন ছিল। কিরকম? ছাত্র বেতন বৃদ্ধি, তার বিরুদ্ধে প্রতিবাদ। তো পরীক্ষা ভালো হচ্ছে না, কোশ্চেন, ছাত্র ইউনিয়নের আন্দোলন। তো স্বাধিকারের প্রশ্ন, ছাত্র ইউনিয়নের আন্দোলন। রাজনৈতিকভাবে ছাত্র ইউনিয়নের প্রতিটি আন্দোলন ছাত্র ইউনিয়ন যেন আগে বাড়িয়ে করেছে। এটির একটি আর কি ত্যাগ, কি তিতিক্ষা, কি মেধাবী ছাত্ররা একসময় ছাত্র ইউনিয়ন করতো, এটি আপনারা সবাই জানেন। আমি সেটাও ছাত্রলীগকে ছোট করছি না, কিন্তু সবচেয়ে মেধাবী, প্রজ্ঞাবান, তারা কিন্তু সবাই ছাত্র ইউনিয়ন করতো। এবং তাদের মধ্যে একটা আদর্শ, তাদের দেখলেই মনে হতো ছাত্র ইউনিয়ন মানে একটা আদর্শ, আমার একটা আস্থার জায়গা, আমার একটি ভরসার জায়গা। এটি কিন্তু প্রত্যেকেই মনে করতো। ছাত্র ইউনিয়ন না করলেও কিন্তু সকলে, এবং ছাত্রছাত্রীরা কোনো কথা বলতে আসলে, আমি কলেজ স্কুলে দেখেছি, কথা বলতে আসলে আমাদেরকে খুঁজতো, ভাবতো সত্য, ন্যায়, সৎ এবং ভরসা, এই যে একটি আবহ, এই যে একটি ইমেজ, এই ভাবমূর্তি ছাত্র ইউনিয়নের ছিল। এবং সেই ছাত্র ইউনিয়ন সেই কারণে এতভাবে এগিয়ে যেতে পেরেছে। দেখেন, সেই জন্ম লগ্নের পরে
52-এর ভাষা আন্দোলনে যখন ছাত্র ইউনিয়ন হয় তার যে প্রথমে আজিম ভদ্রলোক একজন আজিম সাহেব ছিলেন, কিন্তু সম্মেলনের পরে প্রথম সভাপতি ছিলেন মোহাম্মদ সুলতান। তিনি আমাদের পারিবারিক সদস্য, আমি সুলতান কাক্কা ডাকি। কিন্তু তিনি 65 ভাগের সময় ভাগ হয়ে পিকিংপন্থী হয়ে গেলেন। অসাধারণ পণ্ডিত, অসাধারণ ত্যাগী, অসাধারণ একজন ভালো মানুষ। উনি দীর্ঘ বছর 58 থেকে 61-62 সালে মুক্তি পেয়েছিলেন উনি জেল থেকে। অনেককে 58-তে আমাদের গ্রেফতার হয়েছিলেন প্রগতিশীল কমিউনিস্ট পার্টি ন্যাপে। যে যাই হোক, এই 53 সালে ভাষা আন্দোলনের পরে 53, 54 প্রতিটি আন্দোলনে এদের ছিল। আমি বলতে গেলে বেশি হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই 62 শিক্ষা আন্দোলন এবং 61 যখন রবীন্দ্র শতবার্ষিকী বন্ধ করে দেয়, এরা কার্জন হলে ছায়ানটের সাথে অনুষ্ঠান করেছে। মানে কি দুর্ধর্ষ, কি সাহস, কি একটি তেজময়তা ছিল। মানে আর স্বপ্ন দেখাতে পারতো। আমরা যেন স্বপ্ন দেখতাম কালই আমরা সকালে একটি সুন্দর সমাজের নির্মাতা অংশীদার হব। আমি এখনো ভাবি, যখন সেলিম ভাইয়ের বক্তৃতা শুনতাম, দোহা ভাইয়ের বক্তৃতা শুনতাম, আমি দোহা ভাই থেকে খুব স্মরণে করতে পারি বক্তৃতা। তার আগে আমারও বয়স কম ছিল। যাই হোক, তো এই যে বলছি এই ছাত্র ইউনিয়ন কিন্তু এই পটভূমি তৈরি করেছে। 11 দফা, 66 দফা, প্রতিটি আন্দোলনে ছাত্র ইউনিয়নের শুধু ছিল না, অংশগ্রহণ না, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে কর্মসূচি তৈরি করে, সবকিছুতে কর্মসূচি, শিক্ষা কমিশনের কর্মসূচি, অমুকের কর্মসূচি, সকল কিছুর কর্মসূচির মধ্যে ছাত্র ইউনিয়নের একটি বলিষ্ঠ, শক্ত, পাকাপোক্ত ভূমিকা ছিল। কথায় কথায় আলাপে বললেন যে ছাত্র ইউনিয়নের যে সেই আমাদের যে অবস্থান, বর্তমান অবস্থান, সেই অবস্থান কোনোভাবেই আগে যে অবস্থান ছিল আপনি যখনকার কথা বলেছেন তার থেকে পরিবর্তিত হয়নি। পরিবর্তন যেটা হয়েছে সেটি হচ্ছে বর্তমান বিশ্ব ব্যবস্থা। এই ছিল তার কথা। নিঃসন্দেহে সাম্য এবং শ্রেণীহীন সমাজের স্বপ্ন এখনো তিনি দেখেন, আমরা যেরকম দেখি। আরেকটি কথা, 1961 সালে যেটি বলেছেন এটি খুব আমরা অনেকেই ভুলে গেছি। যখন রবীন্দ্র শতবার্ষিকীর বিরুদ্ধে সেই সামরিক জান্তা খড়গ তুলে ধরলেন, ছাত্র ইউনিয়ন তখন একটা বিশাল ভূমিকা পালন করেছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ধন্যবাদ আপনাকে এই সব স্মরণ করে দেবার জন্য। এবারে আচ্ছা, আরেকটি কথা আমি একটু বলি। আমরা অনেক সময় ভুলে যাই যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের কারা পুনর্বাসন করেছে, অনেক সময় ভুলে যাই। আজকে আমরা উদীচী চত্বরে আমরা বলছিলাম তারা দেশ শাসন করেছে, আমি বলছি বিএনপি, জামাত, রাজাকার, এদের কথা। আমরা এদেরকে এখনো কিন্তু পুরোপুরি প্রত্যাখ্যান করিনি, এটা আমাদের ব্যর্থতা। আসুন আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি, তাদের বিচার চলছে, বিচার হবে, কিন্তু সামাজিকভাবে মহল্লায় মহল্লায় এদেরকে প্রত্যাখ্যান করা দরকার। এবারে শ্রদ্ধেয় বেলাল বেগ, স্বাধীনতার পটভূমি তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দল সমূহের ভূমিকা, এ প্রসঙ্গে বলবেন সর্বজন শ্রদ্ধেয় বেলাল বেগ। বেলাল বেগ আমরা জানি একজন ভালো সুলেখক, আমি বলবো, লেখেন, নিয়মিত কলাম লেখেন। এক সময় বাংলাদেশ টিভির যে ডিবেট আমরা দেখি সেটি তার হাতেই তৈরি। আমার ক্ষেত্রে বলতে গেলে উদীচীর বাংলা বিভাগের আজকের যে অবস্থান সেটি বেলাল বেগের তৈরি। আমাদের উপদেষ্টা আসছেন বেলাল বেগ, শ্রদ্ধেয় বেলাল বেগ। আমি আপনাদের যখন তাকাই তখন আমার প্রথম কথা যেটা মনে হয় যে এখানে সব প্লেট তো পুরো, আমি ভাতটা কোথায় দেবো? আপনাদের মধ্যে এমন কেউ নেই যেটা আমি যা জানি আপনারা জানেন। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটা কারণ আমি বলবো না, এটা একটা সোজা কারণটা হচ্ছে এটা। 1 নম্বর হচ্ছে আপনারা পৃথিবীর 1 নম্বর রাষ্ট্রে থাকেন, পৃথিবীর সমস্ত মিডিয়া আপনাদেরকে তাড়িয়ে বেড়ায়। 2 নম্বর কারণ হচ্ছে
আপনারা প্রত্যেকেই অল্প বয়স থেকে দেশের দুঃখ, রাজনীতি ইত্যাদি ব্যাপারে সচেতন ছিলেন বলে সেটাকে বইয়ে বেড়াচ্ছে। আর এখন যেটা হয়েছে, আপনার বেশি ব্যস্ত এই কারণে যে আপনারা এত দূরে বসে আছেন, আপনারা কণ্ঠস্বরটা যেখানে যাওয়া সেখানে যেতে পারে না, সেই জন্য আপনারা নিজেরা সব করেন। এই হলো ব্যাপারটা। আমাকে যে প্রসঙ্গ বলতে বলা হয়েছে, বলতে ভয় লাগে, আমি ওই প্রসঙ্গটা যেতে চাই না এই কারণে আমি এখন পর্যন্ত লক্ষ্য করলাম আজকের সমস্ত বক্তারা একটা অতীতের কথা বলেছেন, অথচ জীবন একটু আগে আমাদেরকে স্মরণ করে দিল, অথচ বাংলাদেশে সত্যিকার অর্থে রাজত্ব করছে জামাত। কারণ ওরা ধমক দিলে সরকারও কাঁপে। রাজত্ব করছে জামাতের তরি বিএনপি। জামাত বিএনপি কি করে তৈরি হয়েছে আপনারা জানেন। বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে, গোপনে বাংলাদেশটা দখল করা হয়েছে। সেই বাংলাদেশের দখল মুক্তিটা এখনো হয়নি। আর এখন যা হচ্ছে এটা উত্তর কি হবে আমি জানি না, এটা কি হবে জানি না। কারণটা হচ্ছে আমাদের কথাগুলো কোথাও কাজে লাগতে গেলে আপনাকে সমাজের দিকে তাকাতে হবে। বর্তমানে যে বাংলাদেশের সমাজটা, এটা আমি একটা উপমা দেই যে আপনার একটা হাত থেকে একটা প্লেট ভেঙে নিচে পড়ে গেলে যেমন এটা আপনি জোড়া দিতে পারেন না, বাংলাদেশের বর্তমান সমাজটা হচ্ছে একটা ভাঙা প্লেটের সমাজ। সমস্ত মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে আজকে যে আওয়ামী লীগ রাজনীতি করছে, ধরা যাক আওয়ামী লীগ, জনগণের লীগ, আমার একটা আশঙ্কা হচ্ছে জনগণের সঙ্গে তার সম্পর্ক নেই। তার কারণটা হচ্ছে আওয়ামী লীগ যে পার্টি সেটা একটা ডিসঅর্গানাইজড বডি, তার কোনো ইম্প্যাক্ট নেই। আর আমরা যারা আওয়ামী লীগের চেয়ে বড় বেশি স্বপ্ন দেখার জন্য আমরা জিজ্ঞেসছি, আমরা যারা সত্যিকার মুক্তি বলতে আমরা যারা বুঝি কোনটা, কেবল অন্ন বস্ত্র খাদ্যের মুক্তি নয়, মানসিক মুক্তি, মানবতার মুক্তি, এই সমস্ত বড় বড় কথাগুলো আমরা কোথাও গিয়ে কাজে লাগবে তার কোনো ক্ষেত্র নেই। ফলে আমরা দিনরাত খালি স্বপ্নের কথা বলি, আর ওদিকে স্বপ্নটা যেখানে কাজ করার কথা সেটা আমাদের দখলে নেই। আমরা ওখান থেকে মোটামুটি বিতাড়িত। আজকে যদি আমরা জানি না দেশের ভিতরে কি হচ্ছে, ক্যান্টনমেন্টে একটা মেয়ে অসভ্যভাবে খুন হয়েছে। সভ্যতার ন্যাক্কারজনক একটা ঘটনা হিসেবে একটা মেয়ে খুন হয়েছে। ক্যান্টনমেন্টের সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে এই যে একটা মেয়ে যে অসভ্যতার মধ্যে খুন হয়েছে, সেটার সম্বন্ধে এখনো তারা কিছু বলতে পারছে না। এই একটি ঘটনায় বলছে বাংলাদেশ রাষ্ট্রের তলা নেই, বাংলাদেশ রাষ্ট্রের শরীর নেই, বাংলাদেশ রাষ্ট্রের হাত নেই, অস্ত্র নেই। এখন রাষ্ট্রের যদি ক্ষমতা না থাকে তাহলে ওখানে তো জনগণের তো কোনো ভূমিকা নেই। কারণ হলো রাষ্ট্র গঠনের যে 4টা বিষয়, তার মধ্যে জনগণ, সুনির্দিষ্ট এলাকা, ওটা আমাদের আছে, সার্বভৌমত্ব নামে একটা আছে, দয়া করে অন্যান্য দেশ রাখে বলে ওটা আছে, নাহলে ওটাও থাকতো না। বাংলাদেশ রাষ্ট্র তো তার জনগণ যেখানে সম্পূর্ণ অবিন্যস্ত, সম্পূর্ণ
কেবল অরক্ষিত নয়, বিচ্ছিন্ন, একজনের সঙ্গে একজনের মিল নেই, কোনো ভাবের মিল নেই, কোনো সংগ্রামের মিল নেই। এই যে ছাত্র ইউনিয়নের কথা বলছেন, হ্যাঁ, এই সমস্ত কিছু যদি ধরেন তাহলে সংক্ষেপে বলা যায় পৃথিবীর সমস্ত কিছু চলে তার প্রতিষ্ঠান দিয়ে। যেমন রাষ্ট্র একটি প্রতিষ্ঠান, সরকার একটি প্রতিষ্ঠান, আমাদের জানতে হবে সরকার মানে এই, আর্মি একটি প্রতিষ্ঠান, ছাত্র একটি প্রতিষ্ঠান, শিক্ষা একটি প্রতিষ্ঠান, স্কুল একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো যখন সম্পূর্ণ ঠিক থাকে তখন তখন যে অবস্থাটা হওয়ার কথা, আমাদের কমিউনিস্ট পীরসাহেবরা বলে গেছেন, দ্য স্টেট উইল উইদার অ্যাওয়ে, রাষ্ট্রের দরকার পড়বে না, সমস্ত প্রতিষ্ঠানগুলি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়। আজকের আমেরিকা আমাদের যে জীবনটা যাপন করছি, এই যে আপনি আসা, তারও আগে একটা কথা, বাংলাদেশ তো স্বাধীনতার জন্য দ্বিতীয় তিনজন আন্দোলন করেনি। বাংলাদেশে তো আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য, স্বাধিকারের জন্য। আমরা তো মুক্তির সংগ্রামটা করেছি মানবতার মুক্তির জন্য, আদর্শ মুক্তির জন্য, স্বাধীনতা কি বলো অধিকারের জন্য। কিন্তু স্বাধীনতাটা আমরা তখন করলাম যখন 25শে মার্চ রাতে আমাদের মানুষগুলো মরে ফেললো, তখন আমরা পরিষ্কার বুঝলাম যে এটা চলবে না। আমরা তো স্বাধীনতাকে ওভাবে যদি তৈরি হতো তাহলে তো জনগণ তৈরি থাকতো, জনগণ তো তৈরি ছিল না। জনগণ তৈরি ছিল না বলেই আজকে রাষ্ট্রের তলাটা আমরা খুঁজে পাচ্ছি না। গ্রামের জনগণ সঙ্গে শহরের জনগণের সম্পর্ক নেই। শহরের যে জনগণ ওটা জনগণ না, ওটা হলো জনতা। যার যার বোঝকা সে সামলাচ্ছে, যে যেখানটায় পাচ্ছে, কেউ মালপানি বানাচ্ছে, এটা করছে। একটা হলো যে আপার সঙ্গে পরিচয় আছে, ওই ওখানে যে আপার যে অ্যাডভাইসে মুখ আছে, হেলো খাতির আছে, কামিয়ে দেব। The state has gone to that state. সুতরাং আমাদের যে আমরা যদি সংগ্রামের কথা বলি, সমস্যার কথা বলি, আমরা অনেক বড় মর্মান্তিক সমস্যার মধ্যে আছি। এমনও হতে পারে যে আপনি টের পাওয়ার আগে একদিন দেখবেন যে এটা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। We don't know what is happening in the army. আমরা তো জানি না। এই অবস্থা কি দরকার ছিল? এই অবস্থার দরকার ছিল ওই যে সব পরিবারে যে নিহত হলো, আমার জন্য রক্ত দিল, ওই লোকটার কথা তো কেউ বলছে না। ওই লোকটা একটা ওয়ার্নিং দিয়ে গেছে সবাইকে, অমিয়ারা একটা কথা সাপ সাপ কয়া দিবা চাই, সাপকা বুঝে মানুষ থেকে বাঁচা থাকবা। বঙ্গবন্ধু সাপকা কনসেপ্টটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা শব্দ পলিটিক্যাল অবস্থা বর্ণনা করার জন্য। বুর্জুয়াকে সাধারণ লোকের কাছে বোঝানোর জন্য এর চেয়ে বড় সুন্দর কথা পৃথিবীতে ব্যবহৃত হয়নি। সাপকা বুঝে মানুষ থেকে বাঁচা থাকবা। দুনিয়াতে দুইটা জাতি আছে, একটা শোষিত, একটা শোষক। আমি শোষিতের লোক। কই এই সমস্ত কথাগুলো আমরা শুনি না কেন? তার একটা কারণ হচ্ছে রাষ্ট্রটা তো সাপকা বুড়িয়ারে নিয়ে ফেলছে। ওই অ্যাডভাইজার সাহেব আছে, ওই অমুক আছে, ওই তমুক আছে, এই তারপরে ওই বঙ্গবন্ধুর নাতি, এরপরে হবে হাসিনার পরে এইটা হবে, এইটা হবে ইত্যাদি ইত্যাদি। Unrelated to people, unrelated to needs of the time. এখন আমরা কি করতে পারি? আমরা এখানে প্রোগ্রেসিভ চিন্তার মানুষ, আমরা সবাই আমরা সমস্যাগুলো বুঝি। আমাদের হয়ে বাস্তব জগতে যারা কাজ করেন তার মধ্যে একজন আমার সামনে উপস্থিত আছেন, রাখি দেন কাজ
তারা ওখানে গরম পানির মধ্যে আছেন। হ্যাঁ, ওনারা গরম পানির মধ্যে আছেন, তাদের তো কোনো কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি না। শ্রদ্ধেয় সৈয়দ মুজিবুর রহমান কাছ থেকে বুঝলেন, যিনি ছিলেন ইনি আমার বাল্য বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। আমার নেতাও আবার ছাত্র ইউনিয়নের, মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়নের লোক। তো আমি এখানে যখন বসা ছিলাম, আমার মনে হচ্ছিল আমি একমাত্র ব্যক্তি লম্বা দাড়িওয়ালা। আমার এসে আমার সেই একাকিত্ব বোধটা আপনার কাটিয়ে দিয়েছিল আমার বন্ধু গদনফর আলী চৌধুরী, সে আবার উঠে গেছে। তো আমার দাড়ি রাখার ইতিহাসটা, ওই আমি যখন দাড়ি রাখলাম, এই সিলেটের যারা আছে তারা চিনেন, আপনার ইয়েকে বলা হতো রুব্বান সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের নেতা। তো সে বিয়ের অনুষ্ঠানে আমাকে দেখলো, মারা যাওয়ার কিছুদিন আগে বলা হয়ে থাকে যে মানুষের মৃত্যুর আগে তার বুদ্ধির কিছু আপনার মানে একটা বিকলতা আসে চিন্তা চেতনার মধ্যে। আমাকে দেখলো, বললো মুজিব ভাই রাজনীতি করতেন বাম, বলতে জাসদে জামাতে জায়গা হলো, একবার নয় আমাকে 3 বার বললো। তো আমি মনে করলাম যে এইটা ঘুচাতে হবে, এজন্য লম্বা দাড়ি রাখলাম। তো আমি যখন বদলি হয়ে গেলাম মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এমসি কলেজে, আমি গেলাম কাশীনাথ স্কুলের হেডমাস্টারের সঙ্গে দেখা করবার জন্যে। তো এনআই আজিজুল হক ইকবাল, সে আবার আওয়ামী লীগের জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমি বললাম মুজিব ভাই গোলাম আজমের দাড়ির মতো মনে হচ্ছে। আমি তাকে বলেছিলাম যে কার্ল মার্কসেরও তো লম্বা দাড়ি ছিল, গোলাম আজমকে দেখবে কেন? তা আমাকে বললো যে আমি কি কোনো মিটিংয়ে আপনার এই কথাটা রেফারেন্স হিসেবে ধরতে পারি? আমি বললাম দেখুন আমি তো ওই বর্ণচূড়া সাম্যবাদী না, আমি বলতে পারলাম, আপনি মিটিংয়ে বলতে পারবেন না, এটা তো হতে পারে না। তো এক বৃহস্পতিবার আমি ফিরছিলাম, তো মৌলভীবাজারে মাইকিং হচ্ছে, এনআই আজিজুল হক অমুক হাই স্কুলের প্রধান শিক্ষক ইন্তেকাল ফরমাইয়াছে, অতটাই তার নামাজে জানাজা। আমার মনে হলো যে সে বোধহয় কোনো সবার সুযোগ পেল না, এবং এই যে আমার লম্বা দাড়ির ইতিহাসটা বলার সুযোগ পেল। তো এখানে আলোচনা করবার জন্য দেয়া হয়েছে, আমাকে কথা বলবার জন্য দেয়া হয়েছে অধ্যাপক মুজাফর আহমদ সাহেব। ছবিটি অসম্ভব সুন্দর, বুঝি তার মিটি মিটি হাসি একটা হাঁটিটা তার ঠোঁটে আপনার লেগে আছে। যে ছবিটা আপনারা ইয়েতে দিয়েছেন, বিজ্ঞাপনে দিয়েছেন, সেই ছবিটি মুজাফর আহমদকে ভেসে ওঠে না, ওইটি তার ছবি। এবং হলুদ একটি সাপ, আমরা যারা মুজাফর সাহেবের পরবর্তীর দিকে আপনার তাদের প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত ছিলাম, তো সেখানে তাকে প্রায়শ ওইটি গিয়ে দেখতাম। মুজাফর আহমদ সাহেব পণ্ডিত ব্যক্তি, দেবিদ্যার বাড়ি কুমিল্লা, এবং কিয়ামুদ্দিন ভুইয়া তার বাবা, এবং ভুইয়া আউজেতে একটা গর্ববোধ তার মধ্যে ছিল। অসম্ভব রকম উইটি মানুষ, বুদ্ধিমান মানুষ, উইটি কথাবার্তা বলেন। তবে আমি তো দীর্ঘদিন তার সঙ্গে ৬৭ সালে যখন স্নাতক পড়ি, তখন ওই যে নেপের জন্মের ইতিহাস বলা হয়েছে, ৬৭ সালে যখন রিকুইজিশন ন্যাপ হয়, যে ন্যাপের সভাপতিত্ব করছিলেন ইডেন গার্ডেনে দবিরুদ্দিন ভাই রংপুরে। উনি আবার ওই যখনই গাড্ডায় পড়ে ন্যাপ আওয়ামী পার্টি, তখন তাকে ধরে রাখবার জন্যে দবিরুদ্দিন ভাই, এখানে আমাদের নেতা পঙ্কজ ভট্টাচার্যের গিন্নি বসা আছেন। আবারও যখন আমরা ৭৯-তে ভেঙে গেলাম, তখন কাঁঠাল বাগানে যে আবার যে সভা হলো সেখান থেকে চলে যাওয়ার জন্যে, সেখানে দবিরুদ্দিন ভাই। তো ৬৭ সালে দবিরুদ্দিন ভাইয়ের সভাপতিত্বে রিকুইজিশন ন্যাপের যে সম্মেলন হয়, যেখানে আপনার ন্যাশনাল আওয়ামী পার্টি তখনকার সভাপতি জেনারেল সেক্রেটারি আপনার মাহমুদুল হক ওসমানী, সিন্ধুর মানুষ, শালপ্রাংশু দেহ, অসম্ভব সুন্দর, উপস্থিত ছিলেন। এবং বুদ্ধিদীপ্ত একজন মানুষ সেখানে উপস্থিত ছিলেন, যিনি খুব চৌকস ইংরেজিও বলতেন, আহমদুল কবির, এবং খুব সুন্দর ইংরেজি, চুস্ত ইংরেজি বলতেন। এবং আমার যেটি মনে হয়েছে সেই সম্মেলনে উপস্থিত থেকে, যখন আপনার ন্যাশনাল আওয়ামী পার্টির যে আপনার গঠনতন্ত্রের ধারা উল্লেখ করা হচ্ছিল, তখন একটা বিতর্ক উপস্থিত হয়েছিল। এবং সেখানে
দেওয়ান মাহবুব আলী সাহেব আপনার সরাইলের দেওয়ান, যিনি স্বাধীনতা সংগ্রাম যখন শুরু হয়েছিল বিশ্ব শান্তি সম্মেলনে আব্দুল সামাদ আজাদ যেখানে আজাদ নাম লাগিয়েছিলেন ওইখানে যাওয়ার মধ্য দিয়ে আজাদ হয়েছিলেন, তার সঙ্গে গিয়েছিলেন শান্তি সম্মেলনে এবং ফিরে এসে নয়াদিল্লিতে মৃত্যুবরণ করেছিলেন। তো সেই দেওয়ান মাহবুদ্দিন ছিলেন দেওয়ান মাহবুব। তো সেখানে বলেছিলেন আপনার আহমদুল হক কবির সাহেব, আমার মনে হয় আমার মাননীয় জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক ন্যাশনাল আওয়ামী পার্টি ভুল করছেন বোধহয়, এরকম দি আর্টিকেল নাম্বার এত রিডস দাস বলে সুন্দর করে উচ্চারণ করেছিলেন, সেটি আপনার আহমদুল কবির সাহেব। অবশ্য দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। মুজাফর আহমদ সাহেব, আমি বলেছিলাম তার বাবার নাম হচ্ছে কিয়ামউদ্দিন সাহেব, তারা হচ্ছেন 3 ভাই, উনি মধ্যম পুত্র এবং অসম্ভব বেশি পঠন পাঠনে সাংঘাতিক সিদ্ধহস্ত মানুষ। আপনার শুরুটা তার অধ্যাপনা দিয়ে সরকারি কলেজ চট্টগ্রামে প্রথম, তারপরে ওই যে অনেকে ব্যঙ্গ করতেন তখন মুজাফর আহমদ সাহেব প্রফেসর হলেন কখন। মুজাফর আহমদ সাহেব যে 72 সালে দেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো কলেজ হয় এবং কলেজ হওয়ার সঙ্গে সঙ্গে অধ্যাপক আপনার অধ্যক্ষ, যেমন আমাদের মুক্তিযুদ্ধের আহাদ চৌধুরী রাজনগর করে আমার ছাত্র আছে, ওখানে বসে পিছন থেকে তার পরিচিতি দিচ্ছে আমার স্যার আহাদ চৌধুরী। না আমি বলছি আমাদের আহাদ চৌধুরীর কথা। সে রাজনগরে কলেজ করে 72 সালে অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, এবং এটি তার নামের সঙ্গে ভীষণ হিসাবে জড়িয়ে আছে। তো অধ্যাপক মুজাফর আহমদ সাহেব তা নন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি প্রফেসর হিসাবে যোগদান করেছেন অর্থনীতি। এটি তার যে তিনি জন্মেই প্রফেসর, এটি প্রফেসর তার কোয়ালিটি দিয়ে হয়েছিল, ভালো অর্থনীতিবিদ, এটি অসম্ভব সত্য। এবং জেল খুব কম কেটেছেন, দীর্ঘদিন ৬৭-র সময়টা বিভিন্ন দীর্ঘদিন ওই যে আপনার আমাদের ওই যে নেত্রী বলেছেন ছাত্র ইউনিয়নের আপনার আপনার নিনি ওয়াহাদের কথা বলছি, উনি আমার নেত্রী অস্বীকার করছেন বোধ হয়, আমি নেত্রী বলেছেন বলার কারণে। তো যাই হোক, কিন্তু ইডেন গার্লসের ছাত্র নেত্রী ছিলেন, আমি এই জন্য তো নেত্রী বলতেই পারি। তো ওখানে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আপনার যোগদান করলেন আওয়ামী লীগে ৭০ সালে। করার পরে আওয়ামী লীগের একজন বিক্ষুব্ধ ব্যক্তি বলেছিলেন গাছপালন্দুর গাছ থেকে এসেই আমাদের দলের সভাপতি হয়ে গেল। এই যে তখনকার সময়ের অনেকেই আত্মগোপন করে থাকা, রাজনীতি করে করে আত্মগোপন করে গোপনে থাকতেন। অধ্যাপক মুজাফর আহমদ নানাভাবে নানা অবস্থানে ৬৭-র আগ পর্যন্ত আপনার আত্মগোপনে থেকেছেন। তবে আমার যেটি মনে হচ্ছে, এটা তো একদিনে হয় না, এটার ইতিহাস থেকে আস্তে 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 সামনের দিকে এগিয়ে আসছে। আমি প্রথমত আমি একজন সাংবাদিক পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার ফাদার তখন দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী সম্পাদক ছিলেন। তখন সেই ৭০-এর দশকে ম্যাট্রিক পাস করার পরে কেবল ১৬-১৭ বছর বয়স, তখন বাসায় তখন তো বাংলাদেশ মানে একটা প্রজ্বলিত বাংলাদেশ, তখন ৭০-৭১ দশকের কথা। তখন দেখতাম যে বাসায় সব নেতারা আসতেন। একদিন দেখলাম তাজউদ্দিন সাহেব আসছেন, আব্বা একটা গেঞ্জি বলা, বেশিরভাগ ক্ষেত্রে লুঙ্গি আর গেঞ্জি বলা থাকতেন, উনি ভিতরে নিয়ে একদম কিচেনের পেছনে নিয়ে 1 ঘন্টা দুজন কি কথা বললেন, তখন তো এগুলো বুঝি না, দেখতাম তারা আসতেন, কথা বলতেন। তারপরে নজরুল ইসলাম সাহেব আসছেন, আমেনা বেগম, এরকম প্রচুর নেতারা, আব্দুল গাফফার চৌধুরী, সবসময় এসে বিভিন্ন রকমের রাজনৈতিক আলোচনা, পর্যালোচনা, মাঝে মাঝে চিৎকার, মানে অনেক ডিবেট হচ্ছে, এরকম ভীষণ অনেক কিছু, এই পাকিস্তানের ব্যাপারে বিভিন্ন রকম তর্ক বিতর্ক, কীভাবে কি হয় না হয়, এগুলো আলোচনা হতো। এরপরে 52 ভাষা আন্দোলনের পরে 66 সালে সেই 6 দফা আন্দোলন, 69-এর আন্দোলনের পরেই সারা বাংলাদেশটা যেন আগুনে জ্বলে ওঠে। সেই আসাদের মৃত্যুর পরে বাংলাদেশটা অন্যরকম রূপ ধারণ করে। এবং সবসময় যখন আলোচনা হতো আমাদের বাসার বারান্দায়, 5 নম্বর চামিলিবাগের বারান্দায় বসতেন। একদিন দেখতাম তাহিরউদ্দিন ঠাকুর, খন্দকার মোস্তাক আহমেদ,
তারপরে আব্দুল গাফর চৌধুরী, আর অনেকে বসে আছেন। আব্বার একটা কথাই ছিল যে আমাদেরকে নির্বাচনে যেতে হবে, নির্বাচনই হচ্ছে একমাত্র জিনিস যেটা আমরা অন্যদিকে যেতে পারবো। নির্বাচন ছাড়া আমাদের কোনোদিনও ক্ষমতা ওরা আমাদের দিবে না। যদি নির্বাচনে আমরা জিততে পারি, পাকিস্তান সামরিক তারা জানতো যে নির্বাচন যদি হয় পাকিস্তানে, আওয়ামী লীগ হয়তো জিতবে, কিন্তু তাদের কল্পনাতে কোনোদিনও ছিল না যে এইভাবে এত সংখ্যাগরিষ্ঠতা পাবে। তাদের ধারণা ছিল 70 থেকে 80টা পদ পাবে, আওয়ামী লীগ দিয়ে কিছু পাবে, তারপরে তারা কোয়ালিশন সরকার করবে, পাকিস্তান কোয়ালিশন সরকার করে ঠিকই পাকিস্তান বজায় রাখবে, বাংলাদেশের হাতে ক্ষমতা তারা কোনোদিনও দিবে না। আব্বার কথা ছিল সবসময়, তিনি প্রতিটি মিটিংয়ে ছাত্র নেতারা আসতো, বাসায় নুরুল আলম সিদ্দিকী আসতো, আব্দুল কুদ্দুম মাখর আসতো, এরা সবাই আসতো, একই কথা বলতেন, এই কথা বলবি, এই কথা বলবি, সামনে মানুষের বক্তৃতা এই বলতে হবে, এইভাবে বলতে হবে, মানুষকে জাগাতে হবে। আপনারা তখনকার, আমার বয়স তখন 16-17 বছর, রাস্তায় যেতাম, তখন মানুষের মনে যে কি একটা উচ্ছ্বাস দেখতাম। রাস্তায় নুরুল আলম সিদ্দিকী হঠাৎ রিক্সার উপরে এভাবে দাঁড়িয়ে গেছে, মনু মিয়ার তার যে ভাষার খেলা, সে যে কি ধরনের বক্তা ছিল, সে যে মানুষকে এক করতে পারতো, সে 1 ঘন্টা বক্তৃতা দিত, দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সেটি করতালি, কি যে অবস্থা। এবং 69 সালে যে মিটিং, যে বক্তৃতা বাংলাদেশের ইতিহাসে হয়েছে, আর কোনোদিন হয়েছে কিনা আমি জানি না। বঙ্গবন্ধুকে দেখতাম কোনো সময় মালিবাগে, কোনো সময় কাকরাইল মোড়ে বক্তৃতা দিতেন, একটা বিরাট ব্যাপার, কিছুটা হতে যাচ্ছে, হবে এবার মনে হচ্ছিল। তা নির্বাচনটা ছিল মেন জিনিস তখন। এটাতে যদি আমরা কিছু করতে পারি তাহলেই এই সামরিক জান্তা থেকে মুক্তি হবে। নির্বাচন হলো এবং আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল, নিরঙ্কুশ সংখ্যা, 169টা আসনের মধ্যে 167 আসন, যা কল্পনাই করা যায় না। এবং তখন সামরিক জান্তার পা নড়ে গেল, তাদের পা নিচে মাটি থাকলো না। তখন মনে করলো এখন তো কোনো উপায় নাই, এখন তো যদি ক্ষমতা দিতেই হয় তাহলে সর্বনাশ, কিন্তু ওরা তো ক্ষমতা দিবে না। তখন তাদের মনে বিভিন্ন রকম জিনিস চিন্তা হলো কিভাবে এটাকে করা যায়। 3রা মার্চ যখন জাতীয় সংসদের ডাকা হলো, ভুট্টো ওদিকে ঘোষণা দিল, আমিও পাকিস্তানের মেজরিটি পাইছি, 80 না 81টা সিট পাইছিল, আমিও এখানকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছি, অতএব আমি ঢাকাতে যাব না, কোনো মিটিং করব না। ইয়াহিয়া খান 1 তারিখে বাতিল ঘোষণা করলো এবং 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিলেন, যে ভাষণ কল্পনা করা যায়, সেই ভাষণ মানে কিভাবে তিনি দিয়েছিলেন আজও কেউ চিন্তাও করতে পারে। তখন প্রতিটি মানুষ, বাংলাদেশের 7.5 কোটি মানুষ একটা মানুষের কথার উপরে দাঁড়িয়েছিল, যে তখন যদি বঙ্গবন্ধু বলতে বসো, 7.5 কোটি মানুষের বসতো, যদি ওঠো উঠে যেত। এত পপুলারিটি, এত চিন্তাই করা যায় তার কথার উপরে মানুষ কিভাবে তখন দাঁড়িয়েছিল। এবং মানুষ ভাবছিল যে 7ই মার্চ কি কথা বঙ্গবন্ধু বলবেন। যখন দুপুর 2টা বাজে, 3:30টার দিকে মনে হয় মিটিং শুরু হওয়ার কথা ছিল, মানুষ তো লক্ষ লক্ষ আসছিল। আমি দেখলাম যে আব্বা বসে আছেন, প্রচুর ফোন আসছে, এবং আব্বাকে সবার একটা প্রশ্ন যে শেখ মুজিবুর রহমান আজকে কি বলবে। আব্বারও একই কথা যে ও যে আজকে কি বলবে এটা তো আমিও চিন্তা করতেছি, আমারও তো কালকে ব্যানার হেডিং করতে হবে ইত্তেফাকে, কি হেডিং করবো তার কথার উপরে সমস্ত নির্ভর করতেছে, এবং এই কথার উপরে অনেক কিছু হয়ে যেতে পারে। বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলতে পারে, কেননা একটা স্বাধীন দেশে স্বাধীনতা ঘোষণা দেওয়া, যে আমি স্বাধীনতা চাচ্ছি, এটা বলা মানে কি তাকে ধরে নিয়ে মেরে ফেলতে পারে। প্রতিটি মানুষ তখন চিন্তা করতে কি বলে সে। তারপরে দেখা গেল সে ভাষণ, ঐতিহাসিক ভাষণ তিনি দিলেন এবং তিনি বললেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং এত সুন্দরভাবে তিনি বলেছিলেন যে পাকিস্তান সরকার জিনিসটা ওভাবে ধরতে পারে না, এত এত সুন্দরভাবে তিনি পরিবেশন করতে পেরেছিলেন, যার জন্য পরের দিন ইত্তেফাকের ব্যানার হেডিংটা তাই হয়েছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যাই হোক, এই ভাষণের পরে পাকিস্তান সামরিক জান্তারা মিটিংয়ে যখন আসলো না, 15 না 16 তারিখে ইয়াহিয়া খান ঢাকাতে আসলো মিটিং করার জন্য। তিনি 2 দিন 3 দিন মিটিংয়ে বসলেন, কিন্তু প্রতিটি মিটিংয়ে ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছিল। তারপরে ভুট্টো এসে আবার যোগ দিলেন, তারাও মিটিং করলেন। প্রতিটি মানুষ চিন্তা করছে কি হয় এই বুঝে কিছু হচ্ছে, হয়তো একটা সমঝোতা হবে, বা হয়তো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে দিবে, একটা কিছু আলোচনার মধ্যে সার্থক কিছু একটা হবে। কিন্তু পরে দেখা গেল যে 25 তারিখে বিকালবেলা সব চলে গেল পশ্চিম পাকিস্তানে, হয়তো গোপনে আদেশ দিয়ে গেল যে
ম্যাসাকার করো, আমরা চলে গেলাম। একটা মানুষও কিছু জানতে পারলাম যে কী হতে যাচ্ছে। আব্বা তখন ইত্তেফাকে অলরেডি চলে গেছেন। রাত 12টা 1 মিনিটে বাসায় ফোন আসলো। আব্বা বললেন যে তোমরা বাসা থেকে কেউ বের হবে না, কারফিউ দিয়ে দিছে এবং ম্যাসাকার শুরু হয়ে গেছে, অনেক জায়গায় গোলাগুলি হচ্ছে। আমরা তো সব বাসায় বসে আছি। আমরা তখন 8 ভাই, আমার ছোট ভাইয়ের বয়স তখন 4 বছর। আরও আশেপাশের লোকজন আসলো। তা সবাই জানতো যে এটা সাংবাদিকের বাসা। তা আমরা থাকতাম চামিনীবাগ, শান্তিনগর, রাজারবাগের ভেতরে। অত্যন্ত মানে তখনকার সেই সময়কার চিন্তা করলে যে একটা টার্গেট ছিল যে রাজারবাগ পুলিশ ওখানে আছে, আর্মিরা তো চারিদিক দিয়ে তখন নেমে গেছে অলরেডি, শত শত আর্মিরা সব ট্রাকে করে করে আসতেছে। তখন রাত যখন 12টা হঠাৎ লাইটও চলে গেল, বাসায় বিদ্যুৎ নাই। তখন দেখলাম আশেপাশের থেকে আরও অনেক ফ্যামিলিরা আমাদের বাসায় আসতেছে, যে নিরাপদ স্থান মনে করে যে ইনার বাসা হয়তো কিছু হবে না। তো সব এসে প্রায় 50 থেকে 60 জন মানুষ আমাদের ওই 3 বেডরুমের বাসায় সব আমরা তখন থাকলাম, খালি আব্বা নেই আর আমি সবাই আছি। সব কি প্রচণ্ড গুলির আওয়াজ, বুলেটের আওয়াজ চারিদিক দিয়ে হচ্ছে। ওদিকে মাঝে মাঝে এদিকে আগুনের ফুলকির মতো উঠতেছে, আবার শেল মারার মতো বোম বোম আওয়াজ হচ্ছে চারিদিকে। তারপরে দেখি রাত 2টার দিকে দেখতে শুনলাম যে সব রাজারবাগের পুলিশ ব্যারাক থেকে পুলিশরা এসে অনেকগুলি টিনের বাসা ছিল ওখানে। ওই টিনের বাসার উপরে রাইফেল, ওদের কাছে রাইফেল ছিল তখন, রাইফেল দিয়ে টাস টাস করে গুলি করে। আর আওয়াজ পাই যে পায়ের আওয়াজ হচ্ছে, ধাম ধাম করে আওয়াজ হচ্ছে, সরে যাচ্ছে। আমার তো সবাই সাংঘাতিক ভয়ে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আমাদের ধারণা হলো তখন যে এই আর্মিটা এখন ডেফিনেটলি এই মহল্লায় ঢুকবে। মহল্লা যদি ঢুকে তাহলে হয়তো প্রতিটি ঘরে ঘরে যে সব মানুষ মারা শুরু করবে এরকম। যাই হোক, এই গুলির আওয়াজে পুরো সকাল হয়ে গেল। 26 তারিখ, 26শে মার্চ। এদিকে তো কোনো টেলিফোন নাই, কিচ্ছু নাই, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। এদিকে কারফিউ, আব্বার কোনো খবর নাই। আমরা তখন কী করবো, সবাই তখন বের হলাম, কিন্তু রাস্তায় যাওয়ার সাহস হলো না, কারণ রাস্তায় তখন আর্মি টহল দিকে আসতেছে এবং সবাই পাশে হলো সিআইডি অফিস। তো ওখানে থেকে আবার পুলিশের কোয়ার্টারও আছে ওখানে। তো অনেকগুলি কোয়ার্টার আসলেন, কোয়ার্টার থেকে পুলিশ আসলে এসে বললো যে ভাই আপনারা কিন্তু রাস্তার দিকে যেন না, ওখানে আর্মিরা টহল দিচ্ছে। শাহিদ আমাকে একটু পানির মতো পানি দিতে পারবি? তো যাই হোক, তখন আমরা ভয় বেরোচ্ছি না। এদিকে তো আম্মা তো কাঁদছেন, আব্বার কোনো খবর নেই যে এখন কী হইতেছে। এর মধ্যে সারাদের দিন ওইভাবে গেল, খাওয়া না খাওয়া অবস্থা। তারপরে পরের দিন 27 তারিখে ভোরবেলা আমরা চামিনীবাগের গেটের কাছে আমরা 3-4 ভাই দাঁড়ায় আছি। হঠাৎ দেখি দূর থেকে সাদা পাঞ্জাবি পাঞ্জে, আবার সবসময় পাঞ্জাবি পাঞ্জে পড়তেন আর পামশু পরে আস্তে আস্তে দেখি আসতেছেন। এতটুকু যখন গ্যাপ আব্বার সাথে আমাদের ভাইদের, ওইখান থেকে আব্বা চিৎকার করে কান্না শুরু করলেন যে আব্বার ধারণা যে আমরা বেঁচে নাই, আর আমাদের ধারণা আব্বা বেঁচে নাই। তা আমাদেরকে দেখে আব্বা একদম চিৎকার করে কাঁদতে কাঁদতে এসে, আমি ভাইদের মধ্যে বড়, আমাকে এসে তাদের বুকে চলে, তোদের কিছু হয়নি তো? আমি না, আপনাদের কিছু হয়নি। হয় নাই, কিন্তু ইত্তেফাক পুড়িয়ে দিছে এবং 3 জন মানুষকে মেরে ফেলছে গেটের সামনে পড়ে। তা আপনারা কেমনে আসলেন? বলে আমি তোর আসাদুল্লাহ রেজা ছিলেন ওই নিউজ এডিটর, আমি তো রেজা কাকা, আরও 2 জন সাংবাদিকের নাম বললেন। ওই পিছন দিকে দেওয়াল টপকিয়ে, তারপরে অভিশার সিনেমা হলের ওই পাশ দিয়ে, তো কমলাপুর রেল স্টেশন দিয়ে হেঁটে 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 তারপরে এখান দিয়ে আসলাম। তারপরে আশেপাশে টেলিফোন লাইন তো কিছুই নাই। তা আব্বা বললো যে অবস্থা তো খুবই খারাপ, এখন তো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হবে, শেখ সাহেবরা তো ধরে নিয়ে গেছে। তা এই ব্যাপার। তখন বললো যে খুব সাবধানে থাকবা, ঘর থেকে একজনও বের হবে না। তা আব্বা খুব সিগারেট খেতেন, ভীষণ চেন একটার পরে একটা সিগারেট খেতেন, প্রতিদিন 6-7 প্যাকেট সিগারেট খেতেন। এখন সমস্ত দোকানপাট বন্ধ, সিগারেট আনবে কোথার থেকে? তো কিন্তু সিআইডি অফিসের পাশে ছোট্ট একটা দোকান ছিল, তো ওখানে আমরা ওনাকে মামা বলতাম। আব্বা বলতো তোরা যে ওই নক করে আমার কথা বলবি যে সাংবাদিকের সিগারেট দরকার। তো গেলে বললে ওই উইলস প্যাকেট 2টা দিয়ে দিত, আমরা নিয়ে আসতাম, ওই সিগারেট খেত। আর দুনিয়ার পাড়ার যত মুরব্বীরা আছে যারা আব্বাকে চিনতেন, সব এসে আমাদের বাসায় বিরাট গোল মিটিংয়ের মতো, যে কী হবে সিরাজ ভাই, এখন কি কোথায় যাবো? এখন তো আমরাও তো কিছু বুঝতেছি না যে কী হবে।
কি হতে যাচ্ছে, কিন্তু জিনিসটা যে খুব ভালো দিকে যাচ্ছে না বোঝা যাচ্ছে, এখন মানে একদিকেই চলে যাচ্ছে সব কিছু। তারপর দেখলাম পরের দিন 28 তারিখে দেখি যে আস্তে আস্তে পাড়া খালি হয়ে যাচ্ছে, মানে লোকজন সব গাঠি বস্কা নিয়ে, যাদের মেয়ে আছে 3-4টা মেয়ে, এরা নিয়ে সব এদিক ওদিক চলে যাচ্ছে। কেন, তখন ওদিনকে আবার কারফিউ রিল্যাক্স করছে। এদিকে শান্তিনগর বাজার আগুন পড়ে দিয়েছে, ওখানে 3-4টা লাশ পড়ে আছে। আমরা গেলাম বাজার, যখন গেলাম গিয়ে দেখি যে আসলে একদম পুড়ে গেছে, পুরো আগুন ধরে গেছে। আর মানুষজন যাদের জিজ্ঞেস করি চলে যাচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন? তাই বাবা এখানে শহরে আর থাকবো না, আপাতত গ্রামের দিকে চলে যাই, কেননা বলা যায় না কি হয়, এখন যা শুরু হয়েছে এখানে থাকতে বাঁচবো না, মেরে। আপনাকে ধন্যবাদ শ্রদ্ধেয় শামীম রেজানুর আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের সময় খুব কম, আমরা সর্বশেষ বক্তার কাছে আসব। তার আগে বলি, এই কথাটি আমাকে বলতেই হবে 30 সেকেন্ডের জন্য হলেও। খন্দকার মোশতাকের কথা আপনি বলেছেন, খুব ভালো, এই নামটি খুব দুর্গন্ধযুক্ত একটি নাম, আমরা জানি সেটি। তো একটি ঘটনা বলি, আপনারা সৈয়দ হাসান ইমামকে চিনেন, আমরা জানি তাকে। যখন 1999 সালে যখন যশোরের উদীচীর মঞ্চে যখন বোমা হামলা হয়, সেই হামলাতে উনি বেঁচে গিয়েছিলেন, আপনারা জানেন। কিন্তু এই বিএনপি জামাত গভর্নমেন্ট তাকেই বলেছে উনি নিজে বোমা হামলা করেছিলেন, সেভাবে তার বিরুদ্ধে মামলা হয় এবং উনি 7-8 বছর বাইরে ছিলেন। ওই সময়ে দীর্ঘদিন বিভিন্ন সময় মাঝে মাঝে আমার বাসায় থাকতেন। উনি বললেন বঙ্গবন্ধু সৈয়দ হাসান বঙ্গবন্ধু কিন্তু জানতেন, উনি বুঝতে পেরেছিলেন উনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন একটি ঘটনাতে। খন্দকার মোশতাককে সঙ্গে নিয়ে 1973 সালে উনি কোনো একটা জনসভায়, আমি ভুলে গেছি কোন জায়গাটাতে, ওই পাশেই সৈয়দ হাসান ইমাম ছিলেন। তো বঙ্গবন্ধু খুব জানতেন যে এটি এক শয়তান মানুষ, বুঝতে পেরেছিলেন। উনি সবার সামনেই বললেন, বঙ্গবন্ধুর পাশে দাঁড়ানো মোশতাক বললেন, আমাদের দেশে অনেক নেতা আছে, অনেক কর্মী আছে, আমার সঙ্গে আছে, আমি তাদের সঙ্গে আছি, তাদের নির্দেশনা দিই। কিন্তু একটি কথা আমি বলতে চাই, আমাদের বুদ্ধিমান লোকের অভাব নাই। এই যে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, তার মাথার টুপিটি উনি উঠে বললেন, এই টুপির নিচে অনেক বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধি ঢেকে গেছে শয়তানি বুদ্ধিতে। এই কথাটা বলেছিলেন এবং সৈয়দ হাসান ইমাম সরাসরি আমাকে বলেছেন কথাটি। উনি বুঝতে পেরেছিলেন যে তার জীবন খুব প্রশস্ত নয়, তার সময় হতে ঘনিষ্ঠ। গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে মনীষী, এ ব্যাপারে বলবেন আমাদের সর্বজন শ্রদ্ধা রাখি দাস পুরকায়স্থ, মুক্তিযোদ্ধা, নারী নেত্রী, মহিলা পরিষদের সহসাধারণ সম্পাদিকা। এখানে যারা আছেন তারা আমার সকলেই তারা আমার অনেক আপনজন। তাদের কাছে যার সম্পর্কে বলতে আমাকে বলা হচ্ছে, এটা খুবই অপ্রাসঙ্গিক আমার কাছে মনে হয়। একমাত্র এক-আধজন ছাড়া সকলেই কিন্তু তার সম্পর্কে জানেন। তা আমি প্রথাগত নিয়ম, তাই আমি একটু বলবো, খুব বেশি বলার ইচ্ছা পোষণ করছি না। প্রথমে আমি স্বাধীনতার মাস, বিজয়ের মাস, সুতরাং আমরা সকলেই গর্ব করি যে বিষয়টি নিয়ে, সেই স্বাধীনতার সংগ্রাম এবং সেই সংগ্রামের শহীদ সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাই। এখানে আমি দেশ এবং বিদেশের সকল মুক্তিযোদ্ধার প্রতি আমার সম্মান এবং অভিনন্দন, ভালোবাসা আমি সবাইকেই জানাই। কারণ আমরা জানি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, কিন্তু 9 মাসে এই সংগ্রামকে বাস্তবের পথে নিয়ে যেতে অনেক কুশীলব আছেন, যারা সামনে ভূমিকা রেখেছেন, অনেক কুশীলব আছেন যারা নেপথ্যে ভূমিকা রেখেছেন। আমি এই স্বাধীনতা দিবসের তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাই, দেশের এবং বিদেশের। কারণ অনেকেই তাদের স্মৃতিচারণ করেছেন, আমারও হয়তো লোভ হয়েছিল, কিন্তু আমি সংবরণ করলাম। কারণ সেই সময়ে আমারও বয়স, তরুণ বয়স, যুদ্ধে যাবার বয়স ছিল, আমিও অনেকের মতো যুদ্ধে গিয়েছিলাম। আমি প্রথমে আমি অবশ্যই বলবো জাতির জনক, জাতি বাংলাদেশের স্থপতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা। এবং তারপরে আমরা আমাদের ছাত্র জীবনে শৈশবে না, কৈশোর এবং তারুণ্যে যাকে প্রবাদ পুরুষ হিসেবে গল্প শুনেছি, চোখে দেখিনি, সেই মহারাজ মণি সিংয়ের কথা আমাকে বলতে বলা হয়েছে, যেটা আমার জন্য খুবই মানে কি বলবো দুর্বিনীত একটি প্রয়াস। কিন্তু বলার চেষ্টাটাও গৌরবের, কারণ মণি সিংকে সবাই বড় ভাই বলে ডাকতেন এবং অনেকেই জানেন যে খুব সুপুরুষ ছিলেন তিনি, দীঘল দেহি এবং টকটকে রং। আমি তাকে কখনো নুয়ে পড়তে দেখিনি, সব সময় ছিলেন সোজা। আমরা যখন ছাত্র ছিলাম বক্তৃতা শুনতে যেতাম, সব শেষ কথা তিনি শেষ করতেন এই দেশে আঙ্গুল তুলে বলতেন সমাজতন্ত্র একদিন হবেই হবে। এরকম। সুতরাং এই যে ছবিটা আমার চোখে ভাসে, কিন্তু এই ধরনের আমি মুজিব ভাই প্রফেসর মুজাফর আহমেদ সাহেবের কথা বলেছেন, আমি কাছের থেকে দেখার সুযোগ হয়েছে। আবার সমালোচনা প্রত্যেক মানুষের আছে, কিন্তু তার অবদানকে অস্বীকার করার উপায় নেই, কেউ না করাটাই সঙ্গত ইতিহাসের দিক থেকে। আমি শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের একটি লেখা পড়েছিলাম, সেটা আবার ছাত্র জীবনে খুব রেখাপাত করেছিল। একটা লেখার একটি জায়গায় বলেছিলেন, ইতিহাসকে ইতিহাসের মতো দেখতে হবে, নিজের মতো করে দেখতে হবে না। সুতরাং এই যে ইতিহাস, আজকে আমরা স্বাধীনতার কথা বলছি, এই জায়গায় কত মানুষের, কত সংগঠকের, কত নেতার, কত কর্মীর এখানে শ্রম, ঘাম, মেধা জড়িত। শুধুমাত্র একজনের কথা বললে তাকেও খাটো করা হয়, কেননা একজন মানুষের তার শুধুমাত্র হাতের 5টি আঙ্গুল দিয়েই সে কিন্তু কাজ করে না, চলে না, তার সমস্ত শরীর দিয়ে চলে। সুতরাং বঙ্গবন্ধুর হাত, পা, শরীর সব কিছু কিন্তু ছিল জনগণ এবং এই বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে থাকা মানুষগুলো, যাদেরকে তিনি সংগঠিত শক্তি হিসেবে দেখেছিলেন। আমি ইতিহাস থেকে যেইটুকু জানি সেটি হচ্ছে 1961 সনে, এই যে তখনকার দিনে, আজকে আমরা জানি অনেক কিছু, আমরা অনেকেই জানি, আবার আমি আমার নিজেকে নিয়েই বলবো, হয়তো নিজের মতো করেই সেটাকে ব্যাখ্যা করি, কিন্তু ইতিহাসকে ইতিহাসের মতো দেখতে হলে ইতিহাসটাকে বলতে হবে। 1961 সনে সেই যে সাংবাদিক মানিক মিয়ার মধ্যস্থতায় মণি সিং, খোকা রায় এবং বঙ্গবন্ধু, তখন শেখ মুজিব অনেকে বলেছেন, তাদের একটা বৈঠক হয়েছিল এবং এটা 4 বার বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই ঠিক হয়েছিল যে তারা একসাথে চলবেন, একসাথে কাজ করবেন দেশের মুক্তির জন্য। আমি কথাটা এইটুকুই বলতে চাই যে বঙ্গবন্ধু মণি সিংকে বলেছিলেন যে, আমি একটু, আমার খুব ভালো লেগেছিল কথাটা, এই জন্য আমি লিখেছিলাম যে, দাদা আপনারা বহু সংগ্রামের পর খাওয়া নেতা, জাতির জনক, তা তিনি বলছেন তার মুখ দিয়ে, আপনারা পথ নির্দেশ দিন কিভাবে আন্দোলন শুরু করা যায়। সামরিক শাসন দেশটাকে একেবারে ছিঁড়ে বিচ্ছিন্ন করে দিচ্ছে, ছাড়খাড় করে ফেলছে। প্রতিবাদের পথ বন্ধ করে পাঞ্জাবি বিগ বিজনেসম্যানরা লুটে নিচ্ছে বাংলার সম্পদ, সোনার বাংলা শ্মশান হয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে দেয়া যায় না। দেশের মানুষও তৈরি, শুধু সাহস করে ডাক দেওয়ার দরকার, আপনারা পথ নির্দেশ করুন। তাহলে এত বড় একজন নেতা, যিনি নিজে সম্মানিত হয়েছেন আরেকজনকে সম্মান দিয়ে, সুতরাং আমরা যে আজকের সময় এসে আমারটাই কেবল ভালো আর সবারটা খারাপ, আমাদের মনে হয় এই জায়গাটায় আমাদের কোনো ত্রুটি আছে, নিজের দিকে তাকানোর দরকার আছে, আমি মনে করি। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই যে, এই 61 সনের পরে কিন্তু ইতিহাস থেকে আমরা দেখছি যে 61 সনের পর থেকেই কিন্তু যে গণতান্ত্রিক, বাম গণতান্ত্রিক আন্দোলন এবং আওয়ামী লীগ, তার যে একটা সখ্যতা, আমি বলবো না যে আন্ডারস্ট্যান্ডিং,
পারস্পরিক আস্থা, বিশ্বাস, নির্ভরতা, এইটা নিয়ে কিন্তু দীর্ঘ সংগ্রাম হয়েছে। 52 সালের আন্দোলনের কথা বলেছেন, ছাত্ররা করেছে। 62 সালের শিক্ষা আন্দোলন ছাত্ররা করেছে। এই ছাত্রদেরকে শক্তি জুগিয়েছে কারা? নিশ্চয়ই অভিভাবক। সেই অভিভাবক কারা? নিশ্চয়ই রাজনৈতিক নেতৃত্ব। সেই রাজনৈতিক নেতৃত্ব কারা? নিশ্চয়ই বঙ্গবন্ধু, নিশ্চয়ই মনীষী, নিশ্চয়ই মুজাফর, নিশ্চয়ই ভাসানী, এই ধরনের মানুষরাই যারা তখন নেপথ্যে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং ইতিহাসকে যদি আমরা ধারণ করি তাহলে সকল কিছুকে আমাদের ধারণ করতে হবে। এবং এই জায়গাটাই আমার মনে হয় আমরা একটা বিরাট এখনকার সময়ে আমরা এই প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের কাছে আমরা ঠিক ভাবে মানে চিত্রটা দিতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, চিত্রটা দিতে পারছি না। সকলের সবার উপরে যে আছে, সেই সবার উপরে সে থাকার জন্যে তার পায়ের নিচে মাটি দরকার। সেই মাটিটা যারা ছিল তাদের সকলকে কিন্তু ধারণ করতে হবে। স্বাধীনতা যুদ্ধে বলা হয় আওয়ামী লীগের নেতৃত্বে, অবশ্যই আওয়ামী লীগের নেতৃত্বে, কোথাও কোনো ইতিহাসে কোথাও নাই। কিন্তু তার সঙ্গে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনী করে 5000 লোক যুদ্ধ করেছে। তারা তাদের অবস্থানটাতে ইতিহাসে স্বীকার করতে হবে। এবং এই জায়গায় আমার মনে হয়, আমি সংখ্যাটা ঠিক বলতে পারছি না, আমার যেটুকু মনে আছে, এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে আমরা এটাকে মানে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী, এরা মুক্তিযোদ্ধা ছিল। এইটা স্বাধীনতার এত বছর পরেও আজকে বাংলাদেশে সংগ্রাম করতে হচ্ছে। এখানে হাইকোর্টে রিট করতে হয়েছে যে তাদেরকে যে গেজেটটা সংগ্রাম করে করা হয়েছে সেই গেজেটটা স্থগিত করা হয়েছে, এবং সেইটার জন্য হাইকোর্টে রিট করে ওই স্থগিতাদেশকে আবার স্থগিত করা হয়েছে। এখন হাইকোর্টে সেটা মামলা চলছে। সুতরাং এই যে জায়গাগুলো, ইতিহাসকে আমাদের জানতে, শুধু আমরা জানি, আমরা অনেকেই জানি, কিন্তু নিজের মতো করে যেন আমরা ব্যাখ্যা না দেই ইতিহাসকে ইতিহাসের মতো। আমি সেই শহীদ শ্রদ্ধেয় সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের কাছেই ফিরে যাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই যে এদের কাছ থেকে এরা সমাজকে কি শেখাতে চেয়েছে, বড় ভাই, খোকা রায় কিংবা এই ধরনের মানুষরা, হ্যাঁ আরো অনেকে নাম আছে, এবং পীর ভাইয়ের কথা বলছেন। আমরা তো দেখি যে আমাদের সামনে এমন মানুষগুলো ছিল যাদেরকে দেখে তাদের মতো হতে ইচ্ছে হয়েছে, আকাঙ্ক্ষা জেগেছে, এবং তাদেরকে দেখে মনে হয়েছে লোভ সবসময় থাকে, ষড়রিপু মানুষের মধ্যে থাকে। তাকে দমন করার জন্য যে জায়গাটা দরকার, যে আশ্রয়ের জায়গা, আস্থার জায়গা, এটা কিন্তু বিভিন্ন জায়গায়, এমনকি আওয়ামী লীগের মধ্যেও কিন্তু সেরকম লোক ছিল। কিন্তু আজকের সময়ে আমরা সেই জায়গাগুলোকে স্মরণে রেখে যদি অগ্রসর হতে পারি, তবে মনে হয় আমার যে আমরা কিছুটা হলেও করতে পারবো। আমি বড় ভাই সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাই না, এই কারণে, কারণ এই মানুষটা এত বড় মাপের মানুষ। আমি ঠিক আসলে ভেবে এসেছিলাম যে বড় ভাইকে আমি যদ্দূর দেখেছি আমি তদ্দূর একটু তুলে ধরবো। আমার আসলে মনে হচ্ছে যে এটা বলাও যথেষ্ট নয়। সেই জন্য আমি বলবো যে একটা মানুষ বিত্ত বৈভবের মধ্যে থেকে উঠে এসে নিজেকে সেখান থেকে একেবারে চ্যুত করে বের করে নিয়ে এসে নতুন একটা মানুষ হওয়া, এইটা যে একটা মানুষের পক্ষে সম্ভব, এবং তাকে দেখে আরো কত মানুষ এইভাবে তৈরি হয়েছে, অর্থাৎ মানে আলো দিয়ে তিনি আলো জ্বেলেছেন, এবং তার মতো এই আলো জ্বালার সংখ্যা আমাদের সমাজে সেই সময় অনেক বেশি হয়েছিল, যে কারণে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, যে কারণে এতগুলো আন্দোলন হয়েছে। এবং সেখানে অবশ্যই বলতে হবে একা শক্তিতে হয় না, এবং সেটা বঙ্গবন্ধু বুঝেছিলেন, সেই জন্যই বলেছিলেন। আজকে আলোচনায় আমি আশা করেছিলাম যে স্বাধীনতার পরের যে দিনগুলো, সেখানে যে বঙ্গবন্ধুর সংগ্রাম রাষ্ট্রনায়ক হিসেবে, শুধুমাত্র তাকে মানে ব্যর্থ প্রশাসক এই কথা দিয়ে বলা ঠিক হবে না। তিনি ব্যর্থ প্রশাসক বাংলাদেশে আমি শুনি নাই, এখানে এসে শুনলাম। আমি ভাইকে বলছিলাম
যে বঙ্গবন্ধুকে ব্যর্থ প্রশাসক আমরা শুনি নাই। বঙ্গবন্ধু সম্পর্কে আমরা যেটা জানি সেটি হচ্ছে অত্যন্ত আবেগপ্রবণ এবং মানুষের প্রতি অত্যন্ত বিশ্বাস। আমি যতদূর জানি বড় ভাই এবং আরেকজন গিয়েছিলেন সেখানে, আমার পারিবারিক সূত্র বলে আমি নামটা বলতেও চাচ্ছিলাম না, তারা গিয়েছিলেন এবং গিয়ে বলেছিলেন যে এই রকম হবে। তিনি হেসে বলছেন, আমার মানুষেরা আমাকে কে মারবে, তোরা অযথা আমার উপর অযথা তোরা ইয়ে করছিস, দুশ্চিন্তা করছিস। তাকে বলা হয়েছিল যে আপনি 32 নম্বরে থাকবেন না, আপনি গণভবনে গিয়ে থাকুন। না, আমি 32 নম্বরেই থাকবো, তোরা অতিরিক্ত চিন্তা করিস। সুতরাং এই যে মানুষের প্রতি আস্থা, এই আস্থাটা কিন্তু তিনি আস্থা রেখেছিলেন, কিন্তু তার চারপাশে যে লোকজন ছিল তিনি আমার একান্ত আমার সাথে দ্বিমত করতে পারেন, তিনি হয়তো অতটুকু আশাও করেননি। কারণ এই ডালিম, এই শাহরিয়ার, এই রশিদ যাদের চাকরি গেল তাদেরকে তিনি খাবার ব্যবস্থা করে দিলেন, তিনি তাদের আর্মিতে ব্যবসা করার সুযোগ করে দিলেন। সুতরাং এই যে জিনিসগুলো, এইগুলোকে কিন্তু হিসাবে নিতে হবে। এবং যে কথাটা আমি বলতে চাই বড় ভাই সম্পর্কে, যে আমি আসলে বড় ভাইয়ের সঙ্গে খুব বেশি কথা বলতাম না, একটু দূরে দূরেই থাকতাম। আমার সম্পর্ক ছিল অনিমাদির সাথে, এবং আমি যদ্দূর আমার মনে পড়ে যে তার সূত্রে ওখানে কখনো জিজ্ঞেস করেছেন, খুব একটা যে কথা বলেছেন তা নয়, কিন্তু কথা না বলেও যে কথা বলা যায় এইটা কিন্তু এই বড় মাপের মানুষ না হলে পরে হয়তো হয় না, এটা আমার মনে হয়েছে। আরেকটি কথা আমি বলতে চাই যে আমি তার সুসং দুর্গাপুরের বাড়িতে গিয়েছিলাম গত বছরে। আমার একটা আকর্ষণ ছিল, কারণ আপনারা জানেন যে তার বাড়িটা তো দখল হয়ে গেছে। পরবর্তীতে সেই জমিটা সেখান থেকে 2.5 কাঠা, সম্ভবত 2.5 কাঠা 5 কাঠা তারা দিবালোক এবং দিবালোকের স্ত্রী আমাদের সাথী, তারা টাকা দিয়ে কিনেছে এবং সেইটা 2টা ভাগ আছে, যেইটুকুতে আমি সেই বাগানটায়ও গেছি, মানে মনে হয়েছে। এবং সেখানে সুসং দুর্গাপুরে বড় ভাইয়ের একটা আবহ মূর্তি আছে এবং সেটা 31শে ডিসেম্বরে মণিমেলা হয়, তারা 7 দিন ব্যাপী করে এবং সেখানে বিভিন্ন জনকে বিভিন্ন বক্তব্য নিয়ে, যেটা হলো একজন মানুষ, সেই মানুষ শুধু মানুষ না, তাকে কেন্দ্র করে যে সমাজ এবং জীবনকে অগ্রসর করে নিতে হয়, সেই 7 দিনে তারা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা অনেকক্ষণ আপনারা শুনেছেন এবং আমাকে আপনারা যে দয়া করেছেন এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। রাখি দাস পুরো কায়স্থ একটু থাকবেন 1 মিনিট। আমরা বিগত 3 ঘন্টার মতো সময় আমরা এখানে সবাই আছি, এই স্মারকগর্ভ যে বক্তব্য আমরা শুনলাম, নিঃসন্দেহে আজকের পরে আপনারা স্বীকার করবেন আমাদের এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করার অবশ্যই আরো অবকাশ আছে এবং করা উচিত। সবাইকে এই সম্প্রীতি মঞ্চ এবং উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ধন্যবাদ। আর এই 26শে মার্চ গতকালকে ছিল, আজকে 27শে মার্চ, আমরা আমাদের এই শহীদদের স্মৃতি অবশ্যই স্মরণ করব এবং বাংলাদেশে যাতে দিদি বললেন, রাখিদি বললেন, আমি একটু বলেছিলাম যে সামাজিকভাবে আসলে এই জামাতদের বয়কট না করলে এবং সঙ্গে সঙ্গে বিএনপি আমি বলবো, আমি আরও কট্টর এই প্রসঙ্গে, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে না। যেটি বললেন এই আমার ছেলের সঙ্গে অমুকের মেয়ের সঙ্গে জামাতের যে আত্মীয়তা, এটিকে যদি সামাজিকভাবে আমরা একেবারে কেটে না দিই তাহলে বাংলাদেশের স্বাধীনতার সেই স্তম্ভকে আমরা নিয়ে আসতে পারবো। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি। আর উদীচীর পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাই 17ই এপ্রিলের আমাদের পহেলা বৈশাখে।